লাইন নিয়ে বরাবরের মতো 3টা ভাগে ভাগ হবে। প্রথম অংশে সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা এবং অর্থনীতি, এটা আমি দেখিয়ে দেবো। এর পরবর্তীতে ইংলিশ এবং গণিত পার্টটা দেখিয়ে দিবে তোমাদের হিমেল ভাইয়া, এবং তার পরবর্তীতে বাংলা অংশ দেখিয়ে দিবে তোমাদের কাউসার ভাইয়া। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি আগে আমাদের যে পরীক্ষা পদ্ধতিটা সেটাতে চলে যাচ্ছি। 2টা ইউনিটে তোমাদের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, দেখতে পাচ্ছ, একটা বি ইউনিট এবং একটা হচ্ছে ডি ইউনিট। বি ইউনিটে আর্টস ফ্যাকাল্টির সাবজেক্টগুলো অ্যাভেল করতে পারবে, এছাড়া আইইআর অর্থাৎ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এই 2টা অ্যাভেল করতে পারবা তোমরা, ঠিক আছে। অ্যান্ড যদি ডি ইউনিটে পরীক্ষা দাও, এখানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আছে, ল আছে, হ্যাঁ, আর হচ্ছে তোমার মানবিক শাখা জীববিজ্ঞান, অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো তোমরা ডি ইউনিট পরীক্ষার মাধ্যমে এখানে পড়ার সুযোগ পাবে। তাহলে 2টা ইউনিটে পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ থাকছে। প্রস্তুতি কেমন? তোমার প্রথম কথা, শুধুমাত্র এমসিকিউ আছে, এখানে কোনো রিটেন নাই। 1 ঘন্টার একটা পরীক্ষা হবে। কতক্ষণে? 1 ঘন্টার জন্য। নেগেটিভ মার্কিং আছে 0.25 করে, অর্থাৎ 4টা ভুল উত্তরের জন্য 1টা নাম্বার কাটা যাবে। সকল ইউনিটে 100 নাম্বারের পরীক্ষা হবে। কত নাম্বার? 100 নাম্বারের পরীক্ষা, অর্থাৎ 100টা এমসিকিউ থাকবে এবং সময় বরাদ্দ থাকবে তোমার জন্য 1 ঘন্টা বা 60 মিনিটস। কি কি থাকবে ভাইয়া? ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, 3টাতেই দেখো, বাংলাতে 30, ইংরেজিতে 30, সাধারণ জ্ঞানে 40। হ্যাঁ, আবার ডি ইউনিটে যদি যাও, বাংলার ইংরেজি ফিক্সড 30-30। এখানে বিশ্লেষণ দক্ষতা তোমাকে অ্যান্সার করতেই হবে। মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা যেটাকে বলো, এটা 20 নাম্বার। বাকি থাকে 20 নাম্বার। এই 20 নাম্বারের জন্য তুমি চুজ করতে পারবা সাধারণ জ্ঞান অ্যান্সার করবা, গণিত অ্যান্সার করবা, নাকি অর্থনীতি অ্যান্সার করবা। তোমার যেটা হচ্ছে স্ট্রং জোন, তুমি সেটাই বেছে নিবা। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে আমরা ঢাকা ভার্সিটির যেভাবে প্রিপারেশন নিয়েছি, সেই প্রিপারেশনে বি ইউনিট কভার হবে, এবং ডি ইউনিটের জন্য আমার তার সাথে একটু বিশ্লেষণ দক্ষতা, এটা খুব বেশি পড়ার কিছু না, এটা মাথা খাটানোর বিষয়, আমরা একটু দেখবো ওটা। এবং সাধারণ জ্ঞান তো আছেই, চাইলে তুমি গণিত অ্যান্সার করতে পারো যদি রিস্ক নিতে চাও, বাট আর্টসের স্টুডেন্ট যারা, তারা গণিত অ্যান্সার করবা না, এটাই স্বাভাবিক। তারা অর্থনীতি অ্যান্সার করতে পারো যদি তোমাদের আগে থেকে পড়া ভালো হয়ে থাকে। ইন্টারমিডিয়েটে যদি ইকোনমিক্স পড়ে থাকো বা ইকোনমিক্স নিয়ে যদি তোমার ভালো জানা থাকে, অ্যান্সার করতে পারো। আদারওয়াইজ আই উড রিকমেন্ড টু গো ফর জেনারেল নলেজ। তো কেমন প্রশ্ন আসে তাহলে একটু দেখে নেই, ঠিক আছে। সামনের দিকে চলে যাই, আমরা প্রথমে সাধারণ জ্ঞানের অ্যানালাইসিস করবো। একটু দেখি কোন টপিকগুলো থেকে বিগত বছরে প্রশ্ন বেশি আসে। দেখো, সাম্প্রতিকে গত বছর ডিউনিটে প্রশ্ন আসছে, এবং প্রত্যেক বছরেই আমরা 22-23-এ প্রশ্ন দেখছি, 21-22-এ আছে, 20-21, 19-20, 18-19, প্রত্যেক বছরে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, এটাকে বাদ দেওয়ার তো কোনো অপশনই নাই। প্রাচীন বাংলা ইতিহাস থেকে একটা করে প্রশ্ন আসলেও আসে, না আসলেও নেই। সো যারা পড়েছো একবার রিভিশন দিবা, যারা প্রাচীন বাংলার ইতিহাস আগে পড়ো নাই, নতুন করে পড়ার দরকার নেই। সেম গোস ফর বাংলা ও উপমহাদেশে মুসলিম শাসন। বাট ইউরোপিয়ানদের আগমনটা দেখছো, যখন প্রশ্ন আসছে 4টা করে আসছে বি ইউনিটে, সো এটাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। পাকিস্তান আমল, আগে একটা করে আসছে, এখন কিন্তু গুরুত্ব আর একটু কমেছে, চাইলে এটা স্কিপ করতে পারো। মুক্তিযুদ্ধটা একটু দেখতে পারো হালকা পাতলা। সংবিধান থেকেও প্রশ্ন বরাবর কম এসেছে, বাট একবার চোখ বুলাই যেতে পারো। দরকার নেই, দরকার নেই এগুলো। হ্যাঁ, বাংলাদেশ পরিচিতিও দরকার নাই। আন্তর্জাতিক অঙ্গন, এখানে দেখতে পাচ্ছ কোনো টপিকই কিন্তু অতটা কনসিস্টেন্ট না। এখানে এসে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, এটা একটু দেখতে পারো তোমরা। সভ্যতা, ধর্ম, এটাও একটু দেখতে পারো তোমরা। আর যদি পৃথিবী পরিচিতি চলে যাই, দেশ পরিচিতি ডেফিনেটলি ইম্পর্টেন্ট, একবারেই 6টা প্রশ্ন চলে আসছিল, আর একবার দেখছি 3টা প্রশ্ন চলে আসছিল। অঞ্চল পরিচিতি দরকার নেই। স্নায়ুযুদ্ধ, যুদ্ধ, এখান থেকে মানে রেগুলার ইন্টারভেলে প্রশ্ন এসেছে। জাতিপুঞ্জ, জাতিসংঘ, এটা রেগুলার বিরতি দিয়ে প্রশ্ন আসছে। আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসছে, এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। জনসংখ্যা, উপজাতি, রিসেন্ট টাইমে আমরা একটা ইনফ্লাক্স দেখতে পাচ্ছি। এছাড়া কোনো টপিকই কিন্তু খুব বেশি এখানে নাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টপিক, বিখ্যাত লাইব্রেরি, গ্রন্থ, তার মানে বিশ্বের বিখ্যাত উক্তি, গ্রন্থ, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। এখানে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা থেকে আসে। প্রাচীন স্থাপত্য, জাদুঘর, ভাস্কর্য থেকে প্রশ্ন আসে। পদক, পুরস্কার থেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে সৌরজগৎ, মহাকাশ নিয়ে, প্রশ্ন আসতে পারে খেলাধুলা নিয়ে। আমি ইম্পর্টেন্ট টপিকগুলো দাগিয়ে দিয়েছি, তার মানে এটা না যে এখান থেকে শুধুমাত্র প্রশ্ন আসবে, এর বাইরেও আসতে পারে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকেও এখানে প্রশ্ন আসে। তাহলে মোটামুটি বোঝা গেল কি যে ভাইয়া কোন টপিকগুলো লাস্ট মোমেন্টে বেশি গুরুত্ব দিব। যাদের পুরো জিকেটাই কম বেশি পড়া হয়েছে তারা পুরোটাই রিভিশন দিব, বাট লাস্ট মোমেন্টে এই টপিকগুলো বারবার চোখ বুলিয়ে যাবো আমরা, ঠিক আছে। সরাসরি প্রশ্নে চলে যাই, কেমন প্রশ্ন আসে। টপিক ধরে ধরে বিস্তারিত পড়াবো না, এগুলো সব পড়ানো হয়েছে তোমাদেরকে, এখন জাস্ট প্যাটার্ন বুঝতে হেল্প করবো তোমাদেরকে। দেখো, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? জাতিসংঘের বর্তমান মহাসচিবকে অ্যান্টোনিও গুতেরেজ, তিনি কোন দেশের? পর্তুগাল। আর পর্তুগাল কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। তাহলে অ্যান্সার গোস ফর নাম্বার সি, ইউরোপ। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপাদিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl উৎপাদিত হয়। এগুলো সাধারণ বিজ্ঞানে পড়ে এসেছো, কেউ সায়েন্সে থাকলে তারা পড়েছো আগে। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজনে? কোরাম মানে যেই মিনিমাম সংখ্যার উপস্থিতি দরকার হয় সংসদ অধিবেশন পরিচালনার জন্য, তার মানে 60 জনে কোরাম। একটা সংসদ অধিবেশনে 60 জন উপস্থিত হলে সেই অধিবেশনটা কন্টিনিউ হয়, আদারওয়াইজ অধিবেশন বসতে পারে না, এটাকে বলা হয় কোরাম। তাহলে জাতীয় সংসদে আমাদের কোরাম হয় 60 জনে। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডা ফর 2030, বা যেটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটার মোট গোল কয়টা বা লক্ষ্য কয়টা? এটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, 17টা গোল আছে এখানে। ভেরি গুড। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? তো নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা তোমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা তোমাদেরকে পড়ানো হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কোন সংশোধনীর মাধ্যমে? 15 নাম্বার বা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
দেখো পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর। এগুলো খুব ছোটবেলায় তোমরা পড়ে আসছো এই জিনিসগুলো, বেসিক। রোহিঙ্গা নিধনের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল কোন দেশ? গাম্বিয়া। হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয় 628 সালে। একটা জিনিস বুঝতে পারছো, ইসলামের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই টপিকটা যদি না পড়া থাকে একটু পড়তে পারো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মর্যাদা অনুযায়ী সব মানে তৃতীয় খেতাব কোনটা? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, তোমার বীর বিক্রম। হ্যাঁ, তৃতীয় খেতাব হচ্ছে বীর বিক্রম। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য বা ইউকে সংবাদ সংস্থা হচ্ছে তোমার রয়টার্স। তার মানে এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে রয়টার্স, সিএনএন কোন দেশের, বিবিসি কোন দেশের, ঠিক আছে, এপি কোন দেশের, এই প্রশ্নগুলো কিন্তু চলে আসতে পারে। ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? বেইজিং, মস্কো, সাংহাই, কোনোটাই না। ঠিক আছে, অ্যান্সার কি হবে? কোনোটাই না। এগুলো তোমরা জানো কম বেশি। 2, 1, হাফ, 1.4। এটার পরবর্তী সিরিজের সংখ্যা কি হবে? সিরিজ মানে হচ্ছে তোমাদের প্যাটার্ন গুলো দেখতে হবে। প্যাটার্নটা কি? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা হাফ হচ্ছে 2 এর অর্ধেক 1, 1 এর অর্ধেক হাফ, মানে প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাইলে এর পরেরটা 1/4। এটাকে যদি আবার আমরা 2 দিয়ে গুণন করি তাহলে এটা কি দাঁড়াবে? তোমার 2 দিয়ে যদি ভাগ করি তার মানে আমার গুণ হয়ে যাবে হচ্ছে 1/2। তার মানে নিচেরটা হয়ে যাবে তোমার 8, উপরে হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার 1/8। কর্ণফুলী নদীর তলদেশে স্থাপিত বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য। আগের দিনে এই টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল, বাট বুঝতেই পারছো নাম দেখে এই টপিকগুলো থেকে এখন প্রশ্ন আসবে না। এই জন্য আমরা কিন্তু গুরুত্ব সহকারে পড়াই নেই, এগুলো জাস্ট জেনে রাখো। এই টাইপের প্রশ্ন আগে আসতো, বাট এখন তোমাদের আসবে না। রাজু ভাস্কর্যের স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী। তার মানে অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা, এরকম যত স্থাপত্য আছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। স্থপতিকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পাকিস্তানের গণপরিষদের কার্যবিবরণীতে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি করেছিলেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে অন্যতম একটা রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন, কিন্তু কার্যবিবরণীতে বা অফিসিয়াল কার্যকলাপে, ঠিক আছে, বাংলা ভাষা ইনক্লুড করার কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন বিখ্যাত ম্যাগাজিন শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স বলেছিলেন? অ্যান্সার হবে নিউজ উইক। পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? একই সাথে 3টা দেশে, কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। লাস্ট বিশ্বকাপ 2022 সালে কাতারে অনুষ্ঠিত হয়েছে। আগামী ফুটবল বিশ্বকাপ 2026 সালে, অর্থাৎ আগামী বছর অনুষ্ঠিত হবে 3টা দেশে একত্রে। এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, কোন দেশে হচ্ছে? পাকিস্তান এবং দুবাই, মানে সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে। প্রশ্ন আসতে পারে আগামী অলিম্পিক কোথায় হবে, আগামী ক্রিকেট বিশ্বকাপ কবে হবে, কোথায় হবে, এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। এগুলোতে একটু চোখ বুলে যাবে। বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটা? ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিনের আরেকটা নাম কি? নারিকেল জিঞ্জিরা। এই প্রশ্নগুলো কিন্তু আসে। সেপ্টেম্বর অন যশোর রোড 54 লাইনের একটা কবিতা কে লিখেছেন? অ্যালেন গিন্সবার্গ। ঠিক আছে, মুক্তিযুদ্ধ নিয়ে কবিতাটা লেখা, লিখেছিলেন অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের পরিচালককে? চাষী নজরুল ইসলাম। মুরাল আমরা মাঝে মধ্যেই শুনি, শেখ মুজিবুর রহমানের মুরাল বা অমুকের মুরাল, জয়নুল আবেদিনের মুরাল। মুরাল মানে কি? দেয়াল চিত্র, দেয়ালে যে মানে কি বলে আর্ট গুলো করা হয় সেগুলোকে মুরাল বলা হয়। কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত না? নর্ডিক দেশ তোমরা ওই স্ক্যান্ডিনেভিয়ান দেশ পড়েছিল, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, ঠিক আছে, সুইডেন এবং নরওয়ে। নর্ডিক অঞ্চল ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ড, এরা নর্ডিক অঞ্চলের অন্তর্ভুক্ত। নেদারল্যান্ড নর্ডিক বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল না। অ্যান্সার গোস ফর নাম্বার ডি। নিচের কোনটি ইউএনওর সাথে সংশ্লিষ্ট না? ইউএনও মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘের সংস্থা। আইএলও এটা জাতিসংঘের একটা এজেন্সি। ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, দুইটাই জাতিসংঘের ব্রাঞ্চ বা এজেন্সি। আসিয়ান জাতিসংঘের কোনো সংস্থা না, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অর্থনৈতিক বা আঞ্চলিক জোট বলতে পারো, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তার মানে এটা জাতিসংঘের সংস্থা না। অ্যান্সার সি হবে। অনেকে কিন্তু ডি নাম্বারের সবগুলো দেখে মনে করে এটাই অ্যান্সার, দাগায় দেয়। এই ভুল কিন্তু করা যাবে না। হ্যাঁ, ওকে। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় কবে? 1912 সালে, রাইট আফটার দা বঙ্গভঙ্গ রদ। তোমরা জানো বঙ্গভঙ্গর পূর্বে কলকাতা ছিল রাজধানী, বঙ্গভঙ্গ হলো 1905 সালে, রাজধানী কলকাতা থেকে দিল্লি চলে আসলো। বঙ্গভঙ্গ বাতিল হলো 1911 সালে, আবার ঢাকা থেকে কলকাতায় স্থানান্তরিত হলো রাজধানী। এর পরবর্তীতে স্ট্র্যাটেজিক ডিসিশনে কলকাতা থেকে আবার দিল্লিতে স্থানান্তরিত করা হয় রাজধানী, কত সালে? 1912 সালে। ইসরায়েল প্যালেস্টাইন বা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূল কারণ কি? বিস্তারিত ইতিহাস তোমাদেরকে পড়ানো হয়েছে, আর্কাইভ ক্লাসগুলো দেখে নিতে পারো। যে প্রথম কথা, দীর্ঘদিনের মানে ইতিহাস, যে এখানে 3টা ধর্মের জন্যই পবিত্র জায়গা। ওয়েলিং ওয়াল, তারপরে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মভূমি বেথেলহাম, এবং হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ, সবকিছু এখানে অবস্থিত। ডেফিনেটলি ইতিহাস আছে। ধর্ম একটা বড় রিজন, যে এখানে মানে কি বলে জিউসরা বসবাস করে, মুসলিমরা বসবাস করে, তারপরে হচ্ছে খ্রিস্টানিটিদের একসময় প্রভাব ছিল, তার মানে ধর্ম একটা বড় কারণ। এবং প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্বীকৃতি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মানে প্যালেস্টাইনের ভূমিটা দখল করে নেওয়ার চেষ্টা করতেছে, ক্লেইমিং যে এটা রাইটফুলি বিলংস টু ইসরায়েল। তার মানে 3টাই রিজন, তাই অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার সবগুলো। 76-এর মন্বন্তর বাংলা 1176,
ইংরেজি 1770 সালে এই দুর্ভিক্ষটা হয়েছিল। এটা হচ্ছে তোমার ব্রিটিশ পিরিয়ডের একটা ঘটনা, 76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ একটা। তারিখ কোন ভাষার শব্দ? এটা বাংলা টপিক, বাংলা থেকে তোমরা হয়তো পড়েছো। তারিখ কোন ভাষার শব্দ? এটা আরবি ভাষার শব্দ। হলোকাস্ট শব্দের সাথে পরিচিত, হিটলারের নামের সাথে জড়িত হচ্ছে হলোকাস্ট। এটা বলা হয় যে মানে হিটলার ইহুদিদেরকে অপছন্দ করতেন এবং ইহুদিদেরকে গ্যাস চেম্বারের ভিতরে ভরে প্রায় নাকি 6 মিলিয়ন ইহুদিদেরকে হত্যা করেছিলেন। এটাকেই মানে কোড ওয়ার্ড হিসেবে বলা হয় হলোকাস্ট। এখানে লেখা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন। মানবাধিকার দিবস প্রত্যেক বছরের 10 ডিসেম্বর পালন করা হয়। মানবাধিকার দিবস, অ্যান্সার গোস ফর ডি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রের শিরোনামে কি ছিল? দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, ঘোষণাপত্র ইংলিশে হচ্ছে প্রোক্লেমেশন, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কখন বাংলাদেশ ত্যাগ করে? 1972 সালের 12 মার্চ। অর্থাৎ ভারতীয় যে সেনাবাহিনীগুলো যৌথ বাহিনী গঠন করেছিল, যারা যুদ্ধ করতে হেল্প করেছিল আমাদেরকে, পরবর্তীতে তারা যুদ্ধের পরেও থেকে যায় এবং বেশ কিছু তখন অকারেন্স দেখা দেয়। পরবর্তীতে শেখ মুজিবের অনুরোধে পরবর্তীতে ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশ ছেড়ে চলে যায় মার্চের 12 তারিখ 1972 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল, এটা তোমরা জানো, পড়ানো হয়েছে। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসে কারা? পর্তুগিজরা। পর্তুগিজরাই প্রথমে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। তাহলে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে আসে পর্তুগিজ, এরপরে ওলন্দাজ, ডেনমার্ক, ইংরেজ, ফ্রেঞ্চ, এগুলো আমরা জানি। 2023 সালে, এটা 23 সালে আসছে, তার মানে 24 সালের নোবেল প্রাইজটা তোমরা একটু পড়ে যাবা। জাপান সাগর আর পিচ সাগরের মাঝে অবস্থিত কোনটা? কোরীয় উপদ্বীপ। হ্যাঁ, কোরীয় উপদ্বীপ। কোরীয় উপদ্বীপ এটা কিন্তু পার্টিকুলারলি কোনো দেশের না, কোরিয়ান পেনিনসুলা। এটা এখানে একই সাথে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াটার উপরে অবস্থিত। সো এটা এক পাশে তোমার হচ্ছে ইয়েলো সি বা পিচ সাগর, আরেক পাশে অবস্থিত জাপান সাগর। দেশের প্রথম ভার্চুয়াল ব্যাংক কোন দেশে অনুমোদন দেওয়া হয়? তাইওয়ান। উইঘুর, তোমরা শুনেছো? উইঘুর জাতিগোষ্ঠী কোন দেশের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়? অনেকে ভুল করে ফেলে। উইঘুর এরা বর্তমানে বসবাস করে চীনের জিনজিয়ানে। অনেকে মনে করে এটা চীনের, কিন্তু এরা মূলত টার্কি বংশোদ্ভূত। তুরস্ক বা তুর্কিয়েতে জাতিগতভাবে এদের মানে অরিজিনটা হচ্ছে তুরস্কে। ওকে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশে কোন শিল্প ধ্বংস হয়? বস্ত্র শিল্প। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশে কোন শিল্প ধ্বংস হয়? বস্ত্র শিল্প। কিভাবে ধ্বংস হয়? আগে তো হাতে তৈরি করা হতো সবকিছু ভারতবর্ষে, নীল চাষ করা হতো, তারপর হচ্ছে তুলা উৎপাদন হতো, তারপরে হচ্ছে অনেক মানে তৈরি পোশাকের কাঁচামাল বা রেডিমেড তৈরি পোশাক ভারত থেকে ইউরোপে পাঠানো হতো। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরবর্তীতে যখন মেশিনারিজ আবিষ্কার হলো, এগুলো অটোমেশনে চলে গেল। তার মানে যে কষ্ট করে আগে হাত দিয়ে এত কিছু করা হতো, সেটা কিন্তু এখন মেশিনের মাধ্যমে সহজেই করা যাচ্ছিল। যে কারণে ভারত থেকে এই তৈরি পোশাকের চাহিদা কমে গেল, ইউরোপ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলো তৈরি পোশাকে। তার মানে ভারত বস্ত্র শিল্পের দিকে ক্ষতির শিকার হলো। ইমিগ্রেশন ডে, আন্তর্জাতিক অভিবাসী দিবস হচ্ছে 18 ডিসেম্বর। ওকে। জাতিসংঘের মোনাস্কো মিশনটি কোথায় কাজ করে? ডিআর কঙ্গো। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখে রাখতে পারো। বাংলাদেশে বাস নেই কার? সাঁওতালরা বসবাস করে, গারো বসবাস করে, মুরং বসবাস করে। মাউরিরা বসবাস করে নিউজিল্যান্ডে। কোথায় বসবাস করে? নিউজিল্যান্ডে। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগটি এশিয়া, ইউরোপ, আফ্রিকাকে সংযুক্ত করে একটি বিশাল অবকাঠামো উদ্যোগ করে। এই উদ্যোগের অন্য নাম কি? সিল্ক রোড। ঠিক আছে, কি নাম? সিল্ক রোড। সিল্ক রোড আর ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প। সিল্ক রোড হচ্ছে মানে সমুদ্র পথ দিয়ে মানে এই রাস্তাটা এক্সপ্যান্ড করার কথা বলে, আর মানে কি বলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ওইটা হচ্ছে স্থলপথ দিয়ে কানেক্ট করার ইনিশিয়েটিভ কে ইন্ডিকেট করে। সো ওয়ান বেল্ট ওয়ান রোড, এটাকে সিল্ক রোড আমরা বলতে পারি। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ? অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে মামলা দায়ের করে গাম্বিয়া, আর গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে মামলা করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই দুটা মনে রেখো। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল করেছে? অস্ট্রেলিয়া। রয়টার্স ইতিমধ্যে পড়াইছি। যুক্তরাজ্য। কোনটি ডেটাবেস প্রোগ্রাম? নাইসি থেকে আসা প্রশ্ন। ওরাকল, ফক্স প্রো, এমএস অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এটা কোনো ডেটাবেস প্রোগ্রাম না, এটা একটা প্রোডাক্টিভ সফটওয়্যার। ওপেকের সদস্য দেশ 12টা, আবার পরিবর্তনশীল তথ্য, একটু চোখ বুলায় যেও। কোন আন্তর্জাতিক চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল? তার লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা। বুঝাই যাচ্ছে 2015 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ছিল হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি বা প্যারিস চুক্তি। ঠিক আছে। সেভেন সিস্টার্স ভারতের 7টা অঙ্গরাজ্য, এগুলো তোমরা জানো। রাইডার কাপ কোন খেলা? একটা মর্যাদাপূর্ণ ইভেন্ট, গলফ খেলা। সুদের হার নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক। G7 বিশ্বের শিল্পোন্নত 7টা দেশকে নিয়ে গঠিত সংগঠন হচ্ছে G7। সদস্য 9 কোনটা? জাপান সদস্য, যুক্তরাজ্য সদস্য, যুক্তরাষ্ট্র সদস্য। চীনের সদস্য না। জেনে রেখো রাশিয়া সদস্য ছিল এককালে, রাশিয়াও কিন্তু বর্তমানে সদস্য না। গুরুত্বপূর্ণ রাজনৈতিক রেখার থেকে প্রশ্নটা আসছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে পৃথক করে এমন সীমারেখার নাম কি? 38 ডিগ্রি প্যারালাল, 38 ডিগ্রি সমান্তরাল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর 8 নম্বর সেক্টরে ছিল। চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। ঠিক আছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক। আর রিসেন্টলি এসেছে কি? ডিপসিক। ডিপসিক কোন দেশের? চায়নার। এগুলো একটু পড়বা। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ হচ্ছে ভুটান, কার্বন নেগেটিভ দেশ বলা হয়। বাংলাদেশের ই গভর্নমেন্ট সার্ভিস নাগরিকদের অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবায় অগ্রাধিকার দেয়। কোনটা? ই পাসপোর্ট, বাসায় বসে পাসপোর্টের আবেদন করা যায়। ই3,
ট্যাক্স ফাইল জমা দেওয়ার জন্য একটা নাম্বার প্রয়োজন হয়, সেই নাম্বার এবং সেই সার্টিফিকেট নিতে হয়। ই3 বাসায় বসে করা যায়, এবং বাসায় বসে বিভিন্ন দেশের ভিসা করা যায় ই ভিসা। তার মানে এগুলো সবাই কিছুই ই গভর্নেন্স ইন্ডিকেটরের অংশ। বুঝলাম। তাহলে এখানে প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করি, 80% কোয়েশ্চেন হচ্ছে বেসিক, যেগুলো হচ্ছে চোখ কান খোলা রাখলেই পারার কথা। 20% প্রশ্ন একটু ঘুরায় পেঁচে বিভিন্ন জায়গা থেকে দেয়। তোমরা এতদিন পরীক্ষা দিয়ে বুঝছো 100-তে 100 পাওয়ার তো দরকার নাই। 40 নম্বরে তোমার জিকে আসবে, 40-এ 40 পাওয়ার তো দরকার নেই। 40-এ যদি 80% চিন্তা করো, 32 পাও বা 30 পাও, মোর দ্যান ইনাফ। তাহলে এখানে দেখো 80%-এর বেশি এমন প্রশ্ন আসে যেগুলো তোমাদেরকে বারবার পড়ানো হয়েছে, সেই জায়গাগুলোতে রিভিশন দিও। তার মানে নতুন জিনিস বারবার পড়বা না, পুরানো জিনিস বারবার পড়বা, যাতে তোমার রিভিশনে এগুলো ভুল না করো। বুঝতে পেরেছো? ওকে, আমরা এখন মানসিক দক্ষতায় যাব। মানসিক দক্ষতাগুলো দেখো, এখানে পড়ার কিছু নাই, জাস্ট মাথা খাটাবা হয়ে যাবে। প্রথমে স্ক্রিবল, রাইট, মাম্বল, হোয়াট। রিলেশন বের করবা প্রথম দুইটার, কিন্তু এটা ভোকাবুলারি বেস, তার মানে অর্থ জানলে পারবা, অর্থ না জানলে একটু কঠিন হয়ে যাবে। স্ক্রিবল মানে কি? তুমি কমফোর্টেবলি কিছু লিখতে পারতেছো না, একটা জিনিস লিখতে যে আটকায় যাচ্ছ বা হেজিটেট ফিল করতেছো, তখন ওই সিচুয়েশনটাকে বলা হয় স্ক্রিবল। তাইলে রাইটের সাথে স্ক্রিবলের সম্পর্কটা আমি বুঝলাম। রাইট মানে লেখা, স্ক্রিবল মানেও লেখা কিন্তু কষ্ট করে লেখা। মাম্বল, মাম্বল মানে কি? কথা এমন ভাবে বলে জড়তা আছে, তোতলানি আছে, এটাকে বলা হয় মাম্বল। তার মানে হচ্ছে, এটার সাধারণ ভাষায় আমরা কি বলি? কথা বলা। কথা বলার ইংলিশ কি? টক। বুঝাই যাচ্ছে। স্ক্রিবল, রাইট, মাম্বলের সাথে যাবে হচ্ছে টক। বেসিক ছিল। পেস্ট আর এক্সাম। পেস্ট কথাটার মানে জানতে হবে। এই পেস্ট মানে টুথপেস্ট মনে করো না, টুথপেস্টের বানান কিন্তু আলাদা। এই পেস্টের দুইটা মিনিং হইতে পারে। একটা মিনিং হচ্ছে পোকামাকড়, পেস্ট মানে পোকামাকড় হইতে পারে, কিন্তু এর সাথে কি পোকামাকড়ের সম্পর্ক আছে কিনা দেখতে হবে। পরের ওয়ার্ডটা ইরকসাম। ইরকসাম কথাটার অর্থ হচ্ছে বিরক্তিকর। হ্যাঁ, তোমারে দেখে আমার ভালো লাগতেছে না, অ্যানোয়িং। তাইলে পেস্ট, এটার আরেকটা মিনিং হচ্ছে অ্যানোয়িং বা বিরক্তিকর। দুইটা কি সমার্থক শব্দ বা সিনোনিমাস? তাইলে এক্সপার্টের একটা সিনোনিম বের করতে হবে আমার। এক্সপার্ট মানে কি? দক্ষ। ক্লায়েন্ট মানে কি? আমার ক্রেতা, এটা অ্যান্সার হবে না। জেন্টেল মানে কি? ভদ্র, হবে না। ক্রিমিনাল মানে কি? অপরাধী, হবে না। বাকি থাকে কি? প্রফিসিয়েন্ট। তার মানে দুইটাই, এক্সপার্ট আর প্রফিসিয়েন্ট, দুইটা কি সিনোনিমাস। তাহলে পেস্ট মানে বিরক্তিকর, এক্সাম মানে বিরক্তিকর, তেমনই হবে এক্সপার্ট এবং প্রফিসিয়েন্ট, দুইটা মানেই হচ্ছে দক্ষ বা হচ্ছে মানে ভালো, বা কোনো জিনিস ঠিকঠাক মতো পারে এরকম। দেখো, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন জাতিসংঘ এবং সিকিউরিটি কাউন্সিল হচ্ছে এটার মেইন একটা অঙ্গ সংস্থান। ইউনাইটেড নেশনের সিদ্ধান্তগুলো সিকিউরিটি কাউন্সিলে নেওয়া হয়। স্টেট মানে রাষ্ট্র। তাইলে এখন বের করতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোথায় নেওয়া হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোর্টে নেওয়া হয়, কোর্টে বিচার করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় না। এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এখানে সবকিছু বাস্তবায়ন করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় না। আইন তো লিখিত বিষয়। তাহলে বাকি থাকে পার্লামেন্ট, যেখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে ইউনাইটেড নেশনস এর সাথে যদি সিকিউরিটি কাউন্সিলের সম্পর্ক থাকে, তাহলে স্টেটের সাথে সম্পর্ক থাকবে পার্লামেন্টের। সেলেস্টিয়াল এবং সান। সেলেস্টিয়াল কথাটা ডিরেক্ট সানের সিনোনিম না। সেলেস্টিয়াল মানে মহাজাগতিক, পৃথিবীর বাইরে মহাকাশে অবস্থিত এমন কিছু। তাহলে সূর্য তো ডেফিনেটলি পৃথিবী ছাড়া মহাকাশে অবস্থিত এমন কোন একটা বিষয়। তাহলে সেলেস্টিয়াল এবং সান এটা কাইন্ড অফ সিনোনিমাস বলা যায়। তাহলে ওশেনের সাথে সিনোনিমাস কি বলা যায়? ওশেনের সাথে সিনোনিমাস বলা যায় সি। এইভাবে চিন্তা করতে পারো তোমরা। এখন আমি যদি ভূগোল দিয়ে বুঝাই, তাহলে ব্যাপারটা কিভাবে বুঝবা দেখো। বড় এন্টিটি, ছোট এন্টিটি। ওশেন মানে কি? তোমার মহাসাগর। আর সি মানে সাগর। ওশেনের পার্ট হয় সি, তেমনি হবে সেলেস্টিয়ালের একটা পার্ট হচ্ছে তুমি সান, মানে মহাজাগতিক বস্তুর ভেতরে একটা অংশ হচ্ছে সি, মানে সান। তেমনি হচ্ছে ওশেনের একটা অংশ হচ্ছে সি। এইভাবে তোমরা বের করতে পারো ওশেন, সি। ওকে, এরপরে কি বলছে? প্রদত্ত বিকল্প থেকে বি সদৃশ শব্দটি বের করো। তার মানে চারটা ওয়ার্ডই আমার বুঝতে হবে। এখান থেকে যেটা এলিয়েনেটেড লাগবে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। অ্যাপটিটিউড, প্রোপেন্সিটি এবং ট্যালেন্ট, তিনটা মানেই হচ্ছে তোমার দক্ষতা, মেধা, বুদ্ধিমত্তা, এই তিনটা বোঝায়। ইম্পার্শিয়াল থাকলো আরেকটা, যেটা মানে নিরপেক্ষ বোঝায়। তার মানে অ্যান্সার গোস ফর নাম্বার ডি, এটা আলাদা। বাকি তিনটা সিনোনিমাস, এই তিনটার সাথে ডি নাম্বারে কোনো মিল নাই, অ্যান্সার গোস ফর ডি। দেখো, এটার জন্য আবার একটু হালকা গ্রামার বুঝতে হবে, বেসিক। স্ট্রং, স্ট্রংগেস্ট, গুড, বেটার, ব্যাড, ওয়ার্স, উইক, উইকার, এটা ডিগ্রি চেঞ্জ থেকে আসছে। যে সবগুলো পজিটিভ থেকে কম্পারেটিভ হয়েছে। কি হয়েছে দেখো, ব্যাড থেকে ওয়ার্স হয়েছে, কম্পারেটিভ ফর্ম। সুপারলেটিভ বললে ওয়ার্স্ট হইতো, গুড বেটার সুপারলেটিভ বললে বেস্ট হইতো, উইক উইকার সুপারলেটিভ বললে উইকেস্ট হইতো। কিন্তু এখানে স্ট্রং এর পরে স্ট্রঙ্গার না দিয়ে স্ট্রংগেস্ট দিছে। তার মানে পজিটিভ থেকে কম্পারেটিভে না যে ডিরেক্ট সুপারলেটিভে চলে গেছে। এইটা আলাদা, তাই অ্যান্সার এ নাম্বারটা হবে। তারপর দেখো, লজিক্যাল, অবজেক্টিভ এন্ড রেশনাল। লজিক্যাল মানে কি? যেটা যৌক্তিক। রেশনাল মানে কি? যেটা যৌক্তিক। অবজেক্টিভ মানে কি? যেটা লক্ষ্য। এবং অবজেক্টিভ এবং হচ্ছে মানে রেশনাল এবং লজিক, এগুলোর মিল আছে। এখানে যদি দেখো, ইগনোরেন্ট মানে কি? মূর্খ বা আমার জ্ঞান নাই, বা আমি এটা নিয়ে জানি না, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা। এটা ইন্টারেস্টিং জিনিস, এই পার্টগুলা। একটা শব্দকে মানে যতগুলো লেটার আছে, লেটারগুলোকে আমার শাফল করতে হবে, পারমুটেশন কম্বিনেশন করে আমার দেখতে হবে যে এইটা দিয়ে আর কি শব্দ বানানো যায়। তাইলে এটা করার জন্য ভাই শর্টকাট ওয়ে কি ভাইয়া? অ্যাপ্রেহেনশন। চারটা ওয়ার্ড আছে, আমার দেখতে হবে এই লেটার গুলো দিয়ে চারটা ওয়ার্ডের ভিতর কোন ওয়ার্ড লেখা যায়। দেখি তো আমি, অ্যাপিয়ারের ভিতর এ আছে, পি আছে, পি আছে,
ই আছে, এ আছে, আর আছে। প্রদত্ত শব্দটির বর্ণগুলো ব্যবহার করে নিচে কোন শব্দটি গঠন করা যায়? আমি এ পি পি ই এ আর, এটা তো করা যায়। দেখি পেনশন করা যায় কিনা। পি ই এন এস আই ও এন, পেনশন করা যায়। অ্যাপ্রিহেন্সিভ করা যায়, এখানে ভি নাই তার মানে এটা করা যাবে না। এখানে ডি নাই তার মানে এটা করা যাবে না। এখানে অ্যান্সার যদিও একটা দেওয়া, বাট আমার কাছে তো দুইটা অ্যান্সার মনে হচ্ছে। আমি ভুল করলে তোমরা একটু আমাকে ধরাই দিও যে দেখো সেন্স মেক করে কিনা। এখানে দুইটাই হওয়ার কথা কিন্তু অ্যান্সার। এ আছে, প্রদত্ত শব্দটির বর্ণগুলো ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যায়? হ্যাঁ, এ আছে, পি আছে, পি আছে, পি আছে, পি আছে, ই আছে, এ। এখানে আবার একটা ঝামেলা আছে। হ্যাঁ, এখানে ডাবল এ আছে, কিন্তু এখানে ডাবল এ নাই, তার মানে এটা অ্যান্সার হবে না। দেখছো, এর ঠান্ডা মাথায় এটা করতে হয়, তাড়াহুড়ার উপর করলে আবার এটা ঝামেলা আছে। তার মানে শুধুমাত্র আমার এটা দেখলে হবে না, এখানে এ আছে দেখে আমি 100টা এ ব্যবহার করতে পারবো। এই লেটারগুলো শাফল করে কিছু ওয়ার্ড বাদ দিয়ে তুমি করতে পারবা, কিছু ওয়ার্ড ফালাই দিতে পারবা, কিন্তু এক ওয়ার্ড ডাবল ইউজ করতে পারবা না। যেহেতু এখানে ডাবল এর ব্যবহার আছে, অ্যাপ্রিহেনশনে ডাবল এ নাই, তার মানে এ নাম্বারটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে সি, পেনশন। দেখো পেনশনে সবগুলো লেটার একবার ব্যবহার করে অ্যাপ্রিহেনশন থেকে পেনশন গঠন করা গেছে। ইন্টারন্যাশনাল থেকে চিন্তা করো, ইন্টারন্যাশনালের ভিতরে কোথাও সি নাই, তার মানে অ্যাকচুয়াল হবে না। অর্নামেন্ট, এখানে হচ্ছে ইন্টারন্যাশনালে তোমার ও আছে, আর আছে, এন আছে, এ আছে, ইন্টারন্যাশনালে এম নাই, তার মানে অর্নামেন্টাল হবে না। রিটার্ন, রিটার্নে যদি দেখি ইন্টারন্যাশনালে আর আছে, ই আছে, টি আছে, ইউ নাই, তার মানে ডি নাম্বারটা হবে না। বাকি থাকে কি? ল্যাটিনো, যারা হচ্ছে সাউথ আমেরিকাতে বসবাস করে তাদেরকে সাধারণত ল্যাটিনো বলা হয়। তাহলে ল্যাটিনোর এল আছে, এ আছে, টি আছে, আই আছে, এন আছে, ও আছে। ল্যাটিনো গঠন করা যায় ইন্টারন্যাশনাল থেকে। ওকে, বুঝলাম। সামনের দিকে চলে যাই। সমার্থক শব্দ বের করতে বলছে, ইংলিশের পার্ট যদিও। এফিসিয়েন্ট, এফিসিয়েন্টের সমার্থক শব্দ কোনটা? দেখো, ডাবল এজড, ডিভাইডেড, ডিথার। তাহলে বাকি থাকে কি? ডেক্সচারাস, অ্যান্সার হবে এ নাম্বারটা। জেন্টেল দেখো, ফেরোসাস, আগলি, রেস্টলেস, দেখেই বোঝা যাচ্ছে তিনটা হবে না, অ্যান্সার হবে সি নাম্বার। নাইস। ফোরসেক, ফোরসেকেন্ড চাইল্ড, ফোরসেকেন্ড গড, মুভি আছে। ঠিক আছে, ফোরসেক মানে কি? বাদ দিয়ে দেওয়া, বা হচ্ছে মানে কি বলে তোমার অ্যাবান্ডন করে দেওয়া, বা মানে বঞ্চিত করে দেওয়া। তাইলে ফোরসেক কথাটার সমার্থক শব্দ মিট না, ফরবিড না, ফরগটেন না, অ্যান্সার হবে অ্যাবান্ডন। ঠিক আছে, ওকে। সামনের দিকে যাই। দেখো, ব্রোকলির কোড এটা হলে, স্পিনাচের কোড যদি ওইটা হয়, তাইলে রাডারের কোড কি হবে? কোডগুলোর সম্পর্ক দেখো, জাস্ট এটাকে ঘুরাই দিচ্ছে, লাস্টের লেটার সামনে আসছে, সামনের লেটার লাস্টে গেছে। দেখো, বি গেছে শেষে, আই গেছে শুরুতে, এল ও সি সি। তেমনি রাডারকে উল্টাও, রাডারকে উল্টাইলো, আর যদি শুরুতে লেখো এ ডি এ আর, রাডারকে উল্টাইলে সেম থাকে, রাডারই হয়। ঠিক আছে, একটা রেখাকে এন সংখ্যক ভাগে ভাগ করার জন্য কয়টা বিন্দু প্রয়োজন? একটা রেখাকে এন সংখ্যক ভাগ করার জন্য কয়টা বিন্দু প্রয়োজন? দেখো, এটা একটা রেখা, এই রেখাকে আমি যদি দুই ভাগে ভাগ করতে চাই, তাহলে একটা বিন্দু দরকার। এই যে দেখো, একটা বিন্দু দুই ভাগে ভাগ করতেছে একটা রেখা। এই যে দুইটা বিন্দু আমি দিলাম, কয় ভাগে ভাগ হইলো? 1 2 3। তার মানে দুই ভাগের জন্য দরকার হয় একটা বিন্দু, তিন ভাগের জন্য দরকার হয় দুইটা বিন্দু। তুমি তিনটা বিন্দু দিয়ে দেখো, 4 ভাগে ভাগ হচ্ছে। তার মানে যতগুলা ভাগ করব তার থেকে একটা বিন্দু কম লাগবে। তার মানে এন সংখ্যক ভাগে ভাগ করতে চাইলে বিন্দু প্রয়োজন n-1। কি হবে? বি নাম্বার n-1। দেখো, ক্যাপসিকামের দাম 110 টাকা থেকে 100 টাকা হলে দামের পরিবর্তন শতকরা কত বাড়ছে বা কমছে? এগুলো ক্যালকুলেটর দিয়ে করার অঙ্ক, বাট অপশন দেখে ক্যালকুলেটর ব্যবহার না করলেও হয়। কিভাবে? দেখো, 110 টাকার জন্য এটা চেঞ্জ হয়েছে, 110 টাকা থেকে দাম চেঞ্জ হয়েছে কত টাকা? 100 টাকা। 1 টাকার জন্য চেঞ্জ হয়েছে 100 ভাগ 110। তাইলে 100 টাকার জন্য শতকরা হিসাব বের করতে বলছে, শতাংশ মানে শতকরা হিসাব। তাইলে 100 গুণন 100, নিচে হয়ে যাবে 110। তাহলে উপরে 1000, আমি যদি দেখি উপরে 10,000, নিচে 110, সরি, খেয়াল করো, এখান থেকে যদি আমি সহজ করে এই 100 কেটে দিলাম, তাইলে উপরে হইলো 1000, নিচে হইলো 11। সহজ হিসাব। তাইলে দেখো, 10% হইতে চাইলে আমি যদি এইটা, থামো, কোথায় ভুল করলাম, সরি, এই জায়গাটাতে আরেকবার একটু খেয়াল করো। এখানে আমাদের পরিবর্তনটা বের করতে হবে। 110 টাকা থেকে কত হয়েছে? 100 টাকা দাম হয়েছে। তাহলে 110 টাকার জন্য পরিবর্তন হয়েছে 10 টাকা। তাহলে 1 টাকার জন্য পরিবর্তন হয়েছে 10/110। 100 টাকার জন্য পরিবর্তন কত হবে? 10 গুণন 100, নিচে 110। তাহলে এই 0 0 কাটা, 100/11। তাইলে এখন দেখো, 100কে যদি আমি 10 দিয়ে ভাগ দিতাম, তাহলে 10% হইতো। 100কে 9 দিয়ে ভাগ করলে তাহলে 10-এর থেকে একটু বেশি হইতো। 100কে যদি 11 দিয়ে ভাগ দেই, তাইলে অ্যান্সারটা কি হবে? 9 গুণন 11, তার মানে কি 99। 99 চেয়ে একটু বেশি, তার মানে 9 থেকে একটু বেশি কিছু দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কাছাকাছি অ্যান্সার কোনটা আছে? ডি। অনেক সময় এটা দেখে মনে হবে ভাই ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো,
তোমার এক্সাক্ট হিসাব বের করতে হবে না, তুমি বুঝতে পারতেছো 100 কে 11 দিয়ে ভাগ করলে 9 পয়েন্ট সামথিং হবে, 9 পয়েন্ট সামথিং এ অপশন একটাই থাকবে এরকম, তোমাকে কখনোই বলবে না 9.09, 9.08, 9.07। সো চোখ বন্ধ করে এগুলো অ্যান্সার করতে পারবা। দেখো নিচের প্রদত্ত সারির পরবর্তী পদটা কি হবে, AZBYCX, তার মানে কি অ্যালফাবেট শুরু থেকে একটা নিচ্ছে, লাস্ট থেকে একটা নিচ্ছে, তাইলে এ 1 নাম্বার লাস্টের দিক থেকে 1 নাম্বার, বি 2 নাম্বার লাস্ট থেকে 2 নাম্বার হচ্ছে ওয়াই, সি 3 নাম্বার লাস্ট থেকে 3 নাম্বার হচ্ছে এক্স, তাহলে এরপর হচ্ছে ডি 4 নাম্বার লাস্ট থেকে 4 নাম্বার হচ্ছে ডাব্লিউ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি ডাব্লিউ। খুব মজার জিনিস। ওকে, তারপরে দেখো অভিধানে কোন শব্দটির ক্রম প্রথম, অভিধানে কিভাবে সাজানো হয়, অ্যালফাবেটিক্যালি, তার মানে এ দিয়ে সব ওয়ার্ড শুরুতে থাকবে, কিন্তু এ দিয়ে তো অনেক ওয়ার্ড আছে, ধরো এ দিয়ে আছে অ্যান্ট, এ দিয়ে আছে অ্যাপল, কোনটা আগে বসবে, অ্যান্ট আগে বসবে, কারণ এর পরের লেটার এন পি এর আগে অবস্থিত। ঠিক এভাবে দেখো, তাহলে এগুলোর ভিতরে আমরা মিল বের করি, ও এস টি ও এস টি ও এস টি তিনটা সেম, তাহলে এরপর থেকে দেখতে হবে, এরপরে এখানে ই আছে, ই আছে, এখানে ই আছে, এখানে আর আছে, তাহলে এখন বলো ই আগে না আর আগে, ই আগে, তাহলে এটা বাদ পড়ে যাবে। এরপরে যাই সবগুলোতে এন এন এন, এরপর এটাতে এস টি টি, তাহলে কোনটা আগে, টি আগে না এস আগে, এস আগে, তাহলে বাকি দুইটা অপশন বাদ, অ্যান্সার হবে এ। অস্টেন্সিবল, কি হবে অস্টেন্সিবল, কি হবে, এখানে অস্টেন পর্যন্ত তিনটাই সেম আছে, কিন্তু এরপরে এস, এরপরে টি, এস এর পরে টি আসে, তার মানে টি পরে যাবে, এস আগে আসবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। একটা সংখ্যার 20% মান যদি 50 হয়, সংখ্যাটা 30% মান কত হবে, বেসিক 20% মানে কি 100 ভাগের কয় ভাগ, মানে 5 ভাগের 1 ভাগ, তাহলে 50 কে তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে 250, 250 20% হচ্ছে তোমার 50, তাহলে 250 30% কত, তাহলে তুমি 250 30% যদি বের করো, 25 গুণন 3 75, এগুলো মুখে মুখে করে ফেলা যায়, খুব বেসিক জিনিস। তার মানে একটা সংখ্যার 20% বা 5 ভাগের 1 ভাগ মানে 50, তাহলে ওই সংখ্যাটা কত 250, তাহলে ওই সংখ্যার 30% কত, 250 30% ইজিলি 25 গুণন 3 75। এইগুলা মাথা খারাপ করার মতো মাঝে মধ্যে কিছু জিনিস দেয়, সহজ জিনিস কিন্তু মাথা গাওলায় যায়। এ হলো বি এর পুত্র, বি হচ্ছে তার মানে বাবা, বি এর ছেলেকে এ, সি হলো ডি এর কন্যা, সি কে, সি হচ্ছে ডি এর কন্যা, তার মানে ডি হচ্ছে বাবা, সি হচ্ছে মেয়ে, ডি কে, ডি আবার বি এর মেয়ে। ভালো হইলো, তাহলে এখন জানতে চাইছে সি এর কি হবে, এখানে সি এর সাথে এর সম্পর্ক কোথায়, তার মানে বোঝা গেল বি হচ্ছে বাবা, এখান থেকে বুঝলাম বি বাবা, এটা হচ্ছে ধরো একটা সন্তান, এটা আরেকটা সন্তান, তাইলে এটা সন্তানের সন্তান, তার মানে বি এর নাতনি হচ্ছে তোমার সি, নাতনি কারণ এখানে মেয়ের কথা বলছে, মানে কি বলে তোমার সি, যেহেতু সি এর কি হবে, এখানে কি জানতে চাইছে সি, সি হলো ডি এর কন্যা, তার মানে এটা বি এর নাতনি, বি এর যদি নাতনি হয় তাহলে ডি এর মেয়ে সে, তাহলে এখানে এ আছে, এ তার কি হইতে পারে, এ তার হবে হচ্ছে ডি কে, ডি আবার হচ্ছে তোমার এখানে বি এর কন্যা, এটা মেয়ে, তাহলে এই সি এর সাথে বি এর সম্পর্ক, বি হবে সি এর নানা বা নানি যেটাই হোক না কেন, আর এর সাথে তার সম্পর্ক হয় হবে খালা অথবা মামা, কিন্তু সি এর সম্পর্কটা তো ফিক্স, সে হবে কি ভাগ্নি। সহজ করে আরেকবার একটু সহজ করে বুঝাই ভাই কিভাবে করব, আগে সম্পর্কগুলো ভালো করে বুঝার চেষ্টা করো। দেখো প্রথমে আছে কি এ বি এর পুত্র, তার মানে বি হচ্ছে বড়, বি কে আমি বাবা ধরলাম, আর এ হইল তোমার ছেলে। ওকে ফাইন, এখানে বলছে সি হইল ডি এর কন্যা, তাহলে এখানে ডি আর এখানে সি, সি হইল মেয়ে, ডি কে আবার ডি হইল বি এর মেয়ে। ওকে, তাইলে বি এর সাথে সি এর সম্পর্ক কি, নানা নাতনি, তাইলে সি এর সাথে এর সম্পর্ক কি, যেহেতু মায়ের ভাই তার মানে সে মামা, আর তাইলে মেয়েটার সম্পর্ক হবে হচ্ছে ভাগ্নি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার ভাগ্নি। 7 মিটার ব্যাসার্ধের একটি চাকা 10 বার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে, যারা একটু ম্যাথটা করছো তারা পারবা, সূত্র জানলে এটা বেসিক, নাইলে একটু কঠিন লাগতে পারে। তোমার পরিধি বের করতে হবে আগে, পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে এখানে আর কত দেওয়া আছে, 7 মিটার দেওয়া আছে, তাইলে 2 পাই ইন্টু 7, তার মানে 14 পাই, কতবার ঘুরবে 10 বার ঘুরবে, তাইলে 10 দিয়ে গুণ করলাম, তাইলে কি হবে 140 পাই, কত পাই 140 পাই, 140 পাই মানে এখন কত মিটার এটা বের করতে হবে। দেখো পাই মানে কি 3.1416, তাই না, তাহলে এখন 140 কে 3 দিয়ে গুণ করো 420, তাহলে 420 এর একটু বেশি, 420 এর একটু বেশি অ্যান্সার কই আছে 440 মিটার, কারণ ক্যালকুলেটর নাই, তুমি এক্সাক্ট ক্যালকুলেট করে বের করতে পারবে না সংখ্যাটা কত। তাহলে এটা সূত্র জানতে হবে যে এরকম দূরত্ব অতিক্রম করতে বললে আগে আমার বৃত্তের পরিধি বের করতে হবে, বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে 2 পাই আর এর জায়গায় ব্যাসার্ধ বসাই দিব, তাহলে 14 পাই, পাই এর ভ্যালু হচ্ছে 3.1416, তাইলে কয়বার ঘুরলো 10 বার ঘুরলো, তাহলে 140 পাই, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো 140 গুণন 3.1416, 420 এর থেকে একটু বেশি, তার মানে 440 হবে। এর মধ্যে দিয়ে মেন্টাল অ্যাবিলিটি শেষ।
ওকে, এখন আমরা যাব হচ্ছে লাস্ট অর্থনীতি। আবারও বলছি এগুলো কিন্তু ঐচ্ছিক, চাইলে অর্থনীতি তোমরা স্কিপও করতে পারো। অর্থনীতি একটু কঠিন আসে, বাট একটু দেখাই দিই কেমন প্রশ্ন আসে। স্বল্পকালীন ও দীর্ঘকালীন খরচের পার্থক্য কি দ্বারা নির্ধারিত হয়? তার মানে লং টার্ম আর শর্ট টার্ম খরচ কিসের ভিত্তিতে? স্থির খরচ যেগুলো ফিক্সড খরচ, এটা অল্প সময়ে যা হবে, মানে কি বলে একদম তোমার ভবিষ্যতে যাও সেম হবে। গড় খরচ, প্রান্তিক খরচ এগুলো না, পরিবর্তনশীল খরচগুলো দ্বারা এটার পার্থক্য নির্ধারিত হয়। বেসরকারি খাতের প্রতিষ্ঠান কোনটা? দেখো, বাংলাদেশ রেলওয়ে সরকার পরিচালনা করে, রেলওয়ে মন্ত্রণালয় আছে। বিআরটিসি বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশন কর্পোরেশন, বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত। বিআরটিএ, সরি বাংলাদেশ, তারপর হচ্ছে বিআরটিএ আছে একটা বাংলাদেশ, এটা হচ্ছে তোমার টেলিকমিউনিকেশন অথরিটি। তো এই তিনটাই সরকারি প্রতিষ্ঠান। থাকতেছে বিজিএমইএ, এটা কি নিয়ে? গার্মেন্টস ওনার বা তৈরি পোশাক রপ্তানি যারা করে তাদের মালিকদেরকে নিয়ে গঠিত একটা বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার অ্যাসোসিয়েশন বা এরকম কিছু একটা নাম। যাই হোক, বেসরকারি খাতের প্রতিষ্ঠান হচ্ছে বিজিএমইএ। ব্যষ্টিক অর্থনীতি, অর্থনীতি দুই রকম তোমরা জানো, একটা ব্যষ্টিক একটা সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি মানে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর সামষ্টিক অর্থনীতি মানে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, আর মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল লেভেলে কোন এক ব্যক্তি বা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান বা বাজার নিয়ে কাজ করে। তাহলে দেশের অর্থনীতির সাথে নিয়োগোত্তর, সরকারি ব্যয়, নিট রপ্তানি এগুলো একটা দেশের অর্থনীতির সাথে জড়িত বিষয়। বাজার কাঠামো কেমন হবে, এইটা দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত না, এটা সম্পর্কিত হচ্ছে ব্যক্তি পর্যায়ে বা ব্যবসায়ী পর্যায়ে অর্থনীতির সাথে। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার, বাজার কাঠামো। সর্বনিম্ন দাম প্রাইস ফ্লোর, আর সর্বোচ্চ দাম প্রাইস সিলিং। বুঝো, সর্বনিম্ন দাম এটার ইংলিশ হচ্ছে প্রাইস ফ্লোর, সর্বোচ্চ দামের ইংলিশ হচ্ছে প্রাইস সিলিং। যদি সর্বনিম্ন দাম ভারসাম্য দামের উপরে নির্ধারণ করা হয় তাহলে কোনটি ঘটবে? বুঝো, দাম ভারসাম্য বা ব্যালেন্সড, প্রাইস ব্যালেন্স এই জায়গায়, এর থেকে যদি কম হয় তার মানে সেটা প্রাইস ফ্লোর, এর থেকে যদি বেশি হয় সেটা প্রাইস সিলিং। যদি সর্বনিম্ন দাম ভারসাম্য দামের উপর নির্ধারণ করা হয় তাইলে কোনটা ঘটবে? উদ্বৃত্ত। এগুলো সরাসরি বইয়ে আছে, বই থেকে তোমরা পেয়ে যাবা। ওকে, কোন বাজারে একটি ফার্ম এককভাবে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না? কোন মার্কেটে পারে? এটা মনোপলি মার্কেটে পারে, কিন্তু কোন মার্কেটে পারবে না? যেখানে কম্পিটিশন আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা সম্ভব না। বাংলাদেশে পুঁজি বাজার আছে কয়টা? বাংলাদেশে দুইটা পুঁজি বাজার, একটা হচ্ছে ডিএসসি এবং একটা হচ্ছে সিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যেখান থেকে তুমি শেয়ার কেনা বেচা করতে পারবা। তার মানে বাংলাদেশে পুঁজি বাজার কয়টা? দুইটা। চাহিদা বিধি নিচের কোনটি সম্পর্কটি ব্যাখ্যা করে? চাহিদা, ডিমান্ড, চাহিদার সাথে কি কোন দ্রব্যের কোয়ান্টিটি এবং সেটার প্রাইস ডিপেন্ড করে, দ্রব্যের দাম ও দ্রব্যের পরিমাণ। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণে আরএমজি এক্সপোর্ট করে কোথায়? ইউএসএ তে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা সাধারণত অস্থিতিস্থাপক উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুটিকে অবতল হবার কারণ। এগুলো একদম মানে খুব সাবজেক্টিভ জিনিস, যারা ইকোনমিক্স পড়ে আসছো পারবা, না পড়ে আসলে এগুলো নতুন করে পড়ার দরকার নাই। এক্স দ্রব্যের দাম কমলে যদি ওয়াই দ্রব্যের চাহিদা বেড়ে যায় তাহলে এক্স দ্রব্যের সাপেক্ষে ওয়াই দ্রব্যটি একটি পরিপূরক দ্রব্য। তার মানে কি? এক্স দ্রব্যের দাম কমলে যদি ওয়াই দ্রব্যের চাহিদা বাড়ে, বুঝো, এক্স দ্রব্যের দাম কমলে ওয়াই দ্রব্যের চাহিদা বাড়ে। ব্যাপারটা কেমন? যে আমি কিভাবে তোমাকে বোঝানো যায়? সহজ কথা, কম্পিউটার, তুমি কম্পিউটার কিনছো, কম্পিউটারের দাম কমে গেছে, জন্য কম্পিউটার কিনলা। মানুষ কম্পিউটার কেনার পরে কম্পিউটারের অ্যাক্সেসরিজ কেনে, ধরো হেডফোন। এখন কম্পিউটারের দাম যদি কমে যায়, তোমার দেখবা হেডফোনের চাহিদা বেড়ে গেছে। তার কারণ কি? মানুষ কম্পিউটার কিনতেছে, কম টাকায় পাইছে, এখন কম্পিউটার সাথে এক্সট্রা কি লাগে? সেটা হেডফোন কিনবে, জয়স্টিক কিনবে, কন্ট্রোলার কিনবে, মাউস কিনবে, প্রিন্টার কিনবে, অনেক জিনিসপাতি কিনবে। ঠিক আছে, বই পুস্তকে আরো সহজ করে বলা আছে, যদি চায়ের দাম কমে যায় আস্তে আস্তে দেখবা চিনির চাহিদা বেড়ে গেছে, কারণ মানুষ চা খাবে বেশি, চা খাইতে গেলে চিনি লাগে, গুঁড়া দুধ লাগে, কনডেন্স মিল্ক লাগে। তাহলে এদের সম্পর্ক কি? এরা একে অন্যকে পরিপূরক হিসেবে কাজ করে। তাহলে এক্স দ্রব্যের দাম কমলে যদি ওয়াই দ্রব্যের চাহিদা বাড়ে, তাহলে এক্স দ্রব্যের সাপেক্ষে ওয়াই হচ্ছে পরিপূরক দ্রব্য। কোন দ্রব্যের যোগান রেখা স্থানান্তরের জন্য কোনটি দায়ী না? যোগানের সাথে দামের সম্পর্ক আছে, প্রযুক্তির সম্পর্ক আছে, উপকরণের দামের সম্পর্ক আছে, আবহাওয়ার সরাসরি কোনো সম্পর্ক নাই। অর্থ সরবরাহ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায় বা প্রাইস লেভেল বেড়ে যায়। তার কারণ কি? একটা মার্কেটে যখন টাকা আছে বেশি, মানুষের ক্রয় ক্ষমতা বেশি, ক্রয় ক্ষমতা বেশি হইলে জিনিসপাতির দাম বেড়ে যাবে। আমি যদি জানি তোমার পকেটে 500 টাকা আছে, তার মানে তুমি আমার দোকানে কিনতে আসলে আমি ভাববো যে তোমার কাছে টাকা পয়সা আছে, তুমি খরচ করতে পারবা, দাম বেড়ে যাবে। তাহলে টাকা পয়সা বেশি থাকলে দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি যেভাবে হয়, দেশে নতুন করে টাকা ছাপাইলা সবকিছু দাম বেড়ে যাবে। নিচের কোনটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য না? বাংলাদেশ মাছ রপ্তানি করে, তৈরি পোশাক রপ্তানি করে, শাকসবজি রপ্তানি করে, কিন্তু চালে বাংলাদেশ সম্পূর্ণ না। চাল মানে আরো আমদানি করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা চাল আমরা রপ্তানি করি, কিন্তু চাল আমাদের প্রধান রপ্তানির পণ্য না। সামনের দিকে চলে যাই আমরা। ওকে, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মূল্যস্ফীতি সংগ্রহ, জনগণকে ঋণ প্রদান করা, আমানত সংগ্রহ, ডলার ছাপানো।
আমানত সংগ্রহ আর জনগণকে ঋণ দেওয়ার কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের। ডলার ছাপানোর এখতিয়ার বাংলাদেশের নাই, আমেরিকা ছাপাবে ডলার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। নিচের কোনটি অর্থনৈতিক সম্পদ না? দেখো, শ্রম অর্থনৈতিক সম্পদ, মূলধন অর্থনৈতিক সম্পদ, মোবাইল ফোন সেট অর্থনৈতিক সম্পদ, সূর্য কিরণ অর্থনৈতিক সম্পদ না। অর্থনীতিতে বাজার বলতে কি বোঝানো হয়? দাম নির্ধারণের প্রক্রিয়াকে। একটি দেশের জীবনযাত্রা মানের উৎকৃষ্টতম সূচক কি? মাথাপিছু আয় বা জিডিপি। যে আমাদের দেশের টোটাল জিডিপি কত, এটা থেকে একটা ধারণা পাওয়া যায় এই দেশের জীবনযাত্রার মান কেমন। যদি এক্স একটি নিকৃষ্ট দ্রব্য হয়, তবে ভোক্তার আয় বৃদ্ধির কারণে এক্স এর চাহিদা কি হবে? বাড়বে নাকি কমবে? সহজ করে বুঝাইতে গেলে ধরো, এটাকে আবার একটু নেগেটিভ দিকে যাও না, যে তুমি যদি চিন্তা করো ভাই সিগারেট দিয়ে আমি চিন্তা করি, সিগারেট নিকৃষ্ট দ্রব্য, তাহলে ভোক্তার আয় যদি বাড়ে মানুষ তাহলে বেশি সিগারেট খাবে, কিন্তু ব্যাপারটা ওই রকম না। নিকৃষ্ট দ্রব্য বলতে বোঝাচ্ছে ধরো তোমার একদম মানে কি বলে, খুব মানে নিম্নমানের আটা বাজারে গেলে পাবা, নিম্নমানের হচ্ছে তোমার সয়াবিন তেল পাওয়া যায়, নিম্নমানের আটা পাওয়া যায়, এগুলোকে নিকৃষ্ট দ্রব্য বলা হয়, যেগুলো আসলে মানুষ না পারতে কিনে। হ্যাঁ, এগুলো কখন মানুষ অ্যাভেইল করে? যখন মানুষের টাকা পয়সা কম। কিন্তু তুমি যখন দেখবা টাকা পয়সা কামাইতেছো, তুমি কিন্তু খোলা সয়াবিন তেল কিনবা না, তুমি বোতলজাত সয়াবিন তেল কিনবা, প্যাকেটজাত আটা কিনবা। তার মানে নিকৃষ্ট দ্রব্য, যদি ক্রেতার ক্রয় ক্ষমতা বাড়ে, সেইটার কি কমে যাবে? চাহিদা কমে যাবে নিকৃষ্ট দ্রব্যের। চাহিদা বিধি ব্যাখ্যার জন্য কোন পরিবর্তনটি অনুমান করা যায়? নিজ দাম। এগুলো সাবজেক্টিভ জিনিস, খুব বেশি আর কি ডিটেলসে যাওয়ার দরকার নেই, একটু দেখে রাখতে পারো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সাইমন, ইয়েস। তাহলে মোটামুটি আমাদের জিকে, মেন্টাল, তোমার হচ্ছে মানসিক দক্ষতা এবং ইকোনমিক্স, এই তিনটা পার্টের সলিউশন এটাই ছিল। ভালো মতো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ইউনিট ইউনিটে। সবার জন্য শুভকামনা রইল। আবার তোমাদের সাথে কোনো এক ক্লাসে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী অংশ ইংলিশ পার্টটা কন্ডাক্ট করার জন্য আমি রিকোয়েস্ট করছি হিমেল ভাইয়াকে। হিমেল ভাইয়া ক্লাসটা শুরু করবে একটা শর্ট ব্রেকের পরে, 2 মিনিট একটা ব্রেক থাকছে, ব্রেকের পরে ভাইয়া শুরু করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, শুনতে পাচ্ছ না কথা? আচ্ছা, সাস্টেব ইউনিট নিয়ে এখনো এই পর্যন্ত কোনো প্ল্যানিং নাই, কারণ সাস্টেব ইউনিটের যেই জিকে বাংলা ইংলিশ যেটা, এটা মোটামুটি ঢাকা ভার্সিটি বিয়ের মতোই। আর এখানে কিছু ম্যাথস আসে, সেই ম্যাথসের এটাও আমরা মেথডোলজি ক্লাস নিয়েছিলাম কোথায়, জাহাঙ্গীরনগরের জন্য। ওই ক্লাস দিয়ে এটা হয়ে যাবে একই। আমরা সিলেবাস দেখলাম, সব কিছু প্রশ্ন মোশন দেখলাম, সব সেম আগের মতোই আসে, জাহাঙ্গীরনগর মতোই প্রশ্ন আসে। সো ওই ক্লাস করে ফেললে আশা করি ওরকম প্রবলেম হবে না। ওকে, তাহলে চলো। আচ্ছা, এখন অনেকে একটু ব্রেক নিছে, ওয়াটার ব্রেক, সো পানিটা নিয়ে খেয়ে আসো। অনেকে হয়তো বা চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোকাস করতেছো, যেটাই আমার জাহাঙ্গীরনগর বা ঢাকা, ঢাকা তো আছেই, ঢাকা রেজাল্ট দিয়ে দিবে প্রবাবলি 23 থেকে 25, যেটা শুনলাম 23 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট দিয়ে দিবে ঢাকা ইউনিভার্সিটির। মানে ইয়ার খর যেটা যেটা পরীক্ষা দিলে 1 মাস আগে, এটা 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে আর কি। মানে বন্ধের পরেরটা ফুল সিলেবাস, শর্ট সিলেবাস এখন এগুলো বলে লাভ নেই, এখন অ্যাডমিশন টেস্টে ফুল আইডিয়া হয় নাই, পরীক্ষা দিও আইডিয়া হয়নি, কারণ মানে শর্ট নিয়ে কোনো কথাই নেই, ফুল যা আছে সব পড়তে হবে, অ্যাডমিশনের কোনো সিলেবাস নেই। আচ্ছা, আমি 3টা মিনিট ইয়ে করতেছি, ওয়েট করতেছি। অনেকে বলতেছে ভাই একটু পরে শুরু করেন, হ্যাঁ করতেছি। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্নগুলো আমি জবাব দিই। আমরা ইংলিশ পার্টটা 3 মিনিট পরে শুরু করতেছি বাই দিস টাইম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, সিইউ বা অন্য কিছু রিলেটেড। সাস্টের কথা তো বললামই, অর্পিতা। সাস্টের ইউনিটের যে প্যাটার্ন, এটা ঢাকা ভার্সিটির মতোই পুরোপুরি। ইভেন খুলনার যেটা, সেটাও দেখলাম সেম। খুলনা ইউনিভার্সিটি যেটা, এটা সেম। তারপর সাস্ট যেটা, এটা ঢাকা ভার্সিটি বিয়ের মতোই সেম। যা জাহাঙ্গীরনগরের মতো অঙ্কটা অ্যাড হবে, ম্যাথটা অ্যাড হবে। ওইটা ম্যাথের যে ক্লাস ছিল জাহাঙ্গীরনগরটা দিয়ে কভার করে ফেলা সম্ভব। আচ্ছা, খুলনা কুমিল্লা ইউনিভার্সিটি নিয়ে এফবিতে একটা গাইডলাইন দেওয়ার জন্য বলতেছে অনেকে, চেষ্টা করবো আমরা। হ্যাঁ, সিইউতে ইংলিশ মেমোরাইজিং পার্ট থেকে, লিটারেচার থেকে অনেক প্রশ্ন আসে দেখলাম, বেশ কিছু প্রশ্ন দেখলাম। সিইউতে আমি আরেকটা জিনিস বলবো, গ্রামারের দিকে আমাদের তো প্রিপারেশন বুক পড়বাই, গ্রামারের যে টপিকটা আছে সেখান থেকে সবকিছু দেখবা। সাথে চিটাগং ইউনিভার্সিটিতে আমি দেখলাম ইংলিশের ম্যাক্সিমাম প্রশ্ন টোফেল রিলেটেড। তো ক্লিপস টোফেল একটা বই আছে, ক্লিপস টোফেল, CLIFFS, ক্লিপস TOEFL, এই নামে একটা বই আছে। তো এই বইটা এখন কিনতে যদি চাও কিনতে পারো, আদারওয়াইজ যাদের কেনার ইচ্ছা নাই তারা এটা নিতে পারবা। কোথেকে নিতে পারবা? এটা তোমার ইয়েতে পাওয়া যাবে, গুগলে পাবা ক্লিপস টোফেলটা। আমি যদি তোমাকে লিঙ্ক দিয়ে দিই PDF এর, এই PDF দিয়ে পড়ে ফেলতে পারবা চাইলে, কোনো সমস্যা হবে না আশা করি, কারণ এটা যে বই এখানে পুরোটাই আছে মোটামুটি।
সো এটা কেউ ডাউনলোড করে এটা পড়ে ফেলতে পারো। কিছু কিছু জায়গা আছে খুব ভালো, স্পেশালি তোমার পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন। দেখলাম প্রশ্ন যেটা দেখলাম ইংলিশের মধ্যে পিন পয়েন্ট ডিটেকশন বেশ ভার্সেটাইল কোয়েশ্চেন আসে। হ্যাঁ, তো পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন এটা দেখতে পারো। দেখো তো লিঙ্কটা কাজ করে কিনা সবার। একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাইকে, কাজ করতেছে দেখো তো। ক্লিপস টোফেল, ওকে দেখো লিঙ্ক। ফাইনাল টাচ বইয়ের কথা বলবো না, কারণ ফাইনাল টাচ ডেডিকেটেড আমরা ঢাকা ভার্সিটিকে ফোকাস করি আমরা বানিয়েছিলাম, অন্যান্য ইউনিভার্সিটিতে চিন্তা করে আমরা এইভাবে বানাইনি। প্রশ্ন কমনের কথা চিন্তা করো না এখন, বুঝছো? এখন মেইন কথা হচ্ছে পড়াশোনা করা ভালো করে। কমন টমনের শর্ট সিলেবাস এগুলো বাদ দাও, যে টপিকগুলো দেখতেছো আসে এগুলো দিকে খুব ভালো করে ফোকাস করো। ওকে, লিঙ্ক কাজ করে না কি বলো? আমি এখন ওপেন করে দেখতে পাচ্ছি পাচ্ছি তো। আচ্ছা, আরেকটা এটা দেখো তো হয় কিনা, এই লিঙ্কটা এটা কাজ করার কথা। আমি দেখতে পাচ্ছি তো আমার এখানে ওয়ার্কআউট করতেছে। ক্লিকেবল লিঙ্ক হচ্ছে, পুরো বইটি ডাউনলোড হয়ে গেছে, সব পড়ার দরকার নাই। আমি মোটামুটি একটা পেজ নাম্বার দেওয়ার চেষ্টা করব যে কোন কোন পেজ। এখানে মিনি টেস্ট কয়েকটা আছে, সবাইকে আমি বলতেছি এখানে কয়েকটা মিনি টেস্ট আছে, তো মিনি টেস্টগুলো ফোকাস করবা। মিনি টেস্ট এখানকার, এখানে প্যাসেজটাও গুরুত্বপূর্ণ, প্যাসেজগুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে এখান থেকে দেয়। টোফেল মিনি টেস্ট, দেখো তো এবার হয় কিনা। ওকে গুড, তাহলে এই বইটা কাজ করলে ওকে গুড। আর না হলে পরে আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেটাও চেক আউট করতে পারো। আগেটা যদি কাজ না করে, এটা আমি দেখতে পাচ্ছি পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। ইয়েস, 674 পেজ দেখতে পাচ্ছি। তো কিভাবে পড়বা? যারা চট্টগ্রাম সিইউতে পরীক্ষা দিবা মেইনলি এখানে দেখো নিচের দিকে মিনি টেস্ট নামে একটা সেকশন আছে, পাইছো? মিনি টেস্ট, মিনি টেস্ট মানে প্র্যাকটিস টেস্ট। মিনি টেস্ট আছে, মিনি টেস্ট দেখতে পাচ্ছি 5টা আছে, 6টা মিনি টেস্ট, 6টা আছে। তো প্র্যাকটিস টেস্টও আছে কয়টা? প্র্যাকটিস টেস্ট আছে 6টা, মিনি টেস্ট 6টা, প্র্যাকটিস টেস্ট 6টা। এগুলো এগুলো প্র্যাকটিস করতে পারো। দেখা যাচ্ছে সিইউতে এখানে হুবহু আসে, হুবহু না আসলেও কাছাকাছি প্রশ্ন দেয় আর কি এটা। সো এখানে এটা দেখে নিতে পারো। ম্যাটেরিয়ালসের কথা বললাম, বেশি বুঝি তো অনেকে বলছে 675 পেজ পড়া সম্ভব, পড়তে হবে, চান্স পাওয়ার জন্য করতে হবে। এমনকি অনেক জিনিস আছে তুমি গত 4 মাসে পড়ে ফেলছো, এটা আমি বলছি প্রশ্ন প্র্যাকটিস করতে। ঠিক আছে কুল, চলো তাহলে দেখি আমরা এই কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে ইংলিশ পার্টটার মধ্যে কি কি আছে সেটা চলো একটু দেখি। আর ম্যাথ যে পার্টটা আছে, ম্যাথ মানে আইকিউ, যেটা আইকিউ তো ক্লাস হবে। আইকিউ ক্লাস দেখতে পাচ্ছ 23 তারিখে দেওয়া, প্রবাবলি 23 তারিখ না, একদিন আগে হয়তো হতে পারে, 22 তারিখ হওয়ার চান্স অনেক বেশি। 22 তারিখে হবে, কারণ 23 তারিখ আমি নিতে পারবো না, 22 তারিখে নিয়ে নিবো আর কি। এটা একদিন আগে নোটিশ দিয়ে দিব। তো চলো ইংলিশ পার্টের মধ্যে কি কি আছে সিইউতে 23-24 যদি দেখি কোন কোন টপিকের মধ্যে বেশি বেশি আছে দেখতে পাচ্ছি আমি এখানে। ওকে, অ্যানালাইসিস গুলো কেমন দেখতে পাচ্ছি? নাউন এন্ড ডিটারমিনার্স ভালোই আসছে। নাউন ডিজে দেখা যাচ্ছে আসছে, নাউন দেখা যাচ্ছে এখানে, নাউন দুইটা এক 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 আসে, ভালোই আসে। নাম্বার চেঞ্জ অনেক আগে একবার দিছে, এখন দেয় না, দেয়নি। প্রোনাউন খুব রেয়ার। ভার্ব, ভার্ব ভালোই আছে। তো নাউন এন্ড ডিটারমিনার্সটা আমি রাখলাম সাথে। এটা নাম্বার আছে, প্রোনাউন কম। তারপর ভার্বটাও রিসেন্টলি দেখা যাচ্ছে বেশ কয়েকটা, এটাও রাখলাম সাথে। মোটে এগুলো সাজেশন না, এটা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে। এখন অনেক যারা পরীক্ষা দিতেছো অ্যাডমিশন টেস্ট, বুঝে যাচ্ছ প্রশ্ন অ্যানালাইসিস করে কতটা উপকার পাওয়া যায় বা যায় না। কারণ প্রশ্ন অ্যানালাইসিস ওরা মানতেছে কি মানতেছে না তুমি ভালো জানো। ঢাকা ভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস মানছে, বা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিছো কোশ্চেন অ্যানালাইসিস মানছে, জগন্নাথে পরীক্ষা দিছো কোশ্চেন অ্যানালাইসিস মানছে। নিজেকে প্রশ্ন করো, সেই অনুযায়ী কাজ করবে আর কি। যদি মানে তাহলে ভালো, আর যদি না মানে তাহলে তোমার বিকল্প রাস্তা খোলা রাখা লাগবে, যে সব মোটামুটি পড়ে ফেলতে হবে। ইউজ অফ মোডালস একটা দেখতে পাচ্ছি, কনজুগেশন অফ ভার্ব ওই জায়গায় একটা, অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে 1 2 3 4 5, 5টা রাখলাম এটার সাথে। আর্টিকেল নাই তেমন। ডিগ্রি অফ কম্পারিজন 2, এটা ভালোই দেখা যাচ্ছে এখানে দিছে। তারপর প্রিপোজিশন কম। কনজাংশন এন্ড লিঙ্কার্স ভালোই আছে, 2 2 4 5 6 রাখলাম এটা কনজাংশন। তারপর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ 2টা দেখা যাচ্ছে। টেন্স মোটামুটি 1 2 3 5 6 6টা রাখলাম এটা টেন্স। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও বেশ ভালোই আছে দেখতেছি। তারপর এখানে দেখতে পাচ্ছি ভয়েসের মধ্যে 1 2 3 4, এটাও যেটা 5 6 এর বেশি সেটা আমি রাখতেছি আর কি। এটা ন্যারেশন একটাও দেখা যাচ্ছে। রাইট ফর্ম অফ ভার্বস বুঝতেই পারছো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, ফ্রিকোয়েন্সি অনেক বেশি রাইট ফর্ম অফ ভার্বস। এই যে দেখো, মানে একটা সময় কি 12টা আসছিল, বাও 16 17, এটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি রাইট ফর্ম অফ ভার্বস।
তার মানে এটা ভালো করেই পড়তে হবে। কন্ডিশনাল সেন্টেন্স রিসেন্টলি বেশ ভালোই আসছে দেখা যাচ্ছে, এটাও রাখলাম। এটাও ডাব্লিউএস কোশ্চেন একবার, এমবেডেড এটা হ্যাঁ ফ্রিকোয়েন্সি যদি চিন্তা করি 2 3 4 5 6 6টা রাখলাম। এটাও ট্যাগ কোশ্চেন রিসেন্টলি দেখা যাচ্ছে দিছে, এটাও রাখলাম সাথে। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ওকে, দুইটা যেহেতু প্রশ্ন আসছে এটাও রাখলাম। তারপর প্যারালালিজম 3টা না রাখলাম না। ড্যাংলিং বডি ফেয়ার এটাও রাখলাম না। তারপর পিন পয়েন্ট, ইয়েস আমি এটার কথা বলতেছিলাম, সিইউতে পিন পয়েন্ট এরর ডিটেকশন আসবে এবং তোমার ক্লিপস্টোফেল অনেক বেশি আছে এই তোমার পিন পয়েন্ট এরর ডিটেকশন, বা টোফেল কনটেক্সটে পিন পয়েন্ট এরর ডিটেকশন আছে। তো আমরা কয়েকটা সলভ করবো আজকে, এগুলো দেখো অনেক বেশি ফ্রিকোয়েন্সি 2 3 আবার 2 3 4 5 5 6 10 এবার 10টা আসছে দেখা যাচ্ছে। ওয়াও। তারপর সেন্টেন্স কারেকশন এটাও বেশ ভালোই, এটাও রাখলাম। তারপর ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস এটা রাখে নাই। মিসেলানিয়াস মিক্সড, তার মানে যা এই যে টপিকগুলো দেখে আমার বাইরেও অনেক কিছু আসতে পারে যেটা তুমি কোনো জনরা বা কোনো টাইপসের মধ্যে তুমি ফেলতে পারবে না। দিস মিসেলানিয়াস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওকে রাখলাম 4 1 5, প্রথমবারই দেখা যাচ্ছে অনেক ভালোই আসে। গ্রুপ ভার্বস ইয়েস অনেকবার দেখতে পাচ্ছি এটা। ইডিয়মস এন্ড ফ্রেজ ইয়েস অনেক বেশি এটাও। তারপর ট্রান্সলেশন কম, আচ্ছা ফ্রিকোয়েন্সি কথা 2 2 4 5 6 রাখলাম, এটাও ট্রান্সলেশন। কারেক্ট স্পেলিংটাও কম। তারপর সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা বলি এক কথায় প্রকাশ, এটা অনেক বেশি মানে ভোকাবুলারি রিলেটেড দেখতে পাচ্ছ। টেক্সট বেসড আইটেমস এটাকে দেখা যাচ্ছে কত 1 2, বেশি নাই 1 2 3 3টা মোটামুটি দেখা যাচ্ছে। টেক্সট বেসড আইটেম অনেক কম নাই। তো এই হচ্ছে মোটামুটি। তারপর আবার আরো আছে এদিকে দেখতে পাচ্ছি প্যাসেজ, গত বছর দেখা যাচ্ছে বিতে প্যাসেজ দিছে, দিতে দেয় নাই। আবার সবসময় বিতেই দেখা যাচ্ছে প্যাসেজ আসতেছে, তার মানে প্যাসেজ আসার সম্ভাবনা অনেক বেশি বি ইউনিটের মধ্যে। প্যাসেজ রাখলাম, এটা প্যাসেজ। তারপরে ক্লজ, ক্লজ নাই ওরকম। ভোকাবুলারি ইয়েস সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি মনে হয় এটার মধ্যে, ইয়েস ভোকাবুলারি। তারপর লিটারেচার, গত বছর বিতে 5টা চলে আসছে তা, এবং ডিতে দেখা যাচ্ছে একটা, তার মানে বি ইউনিটের মধ্যে আমার এর আগে আবার 22-এ 3টা দিছে, তার আগে আবার নীল নাই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে নাই। তার মানে এটা অন এন্ড অফ, এটা র্যান্ডমলি এটা ফ্লাকচুয়েট করতে পারে, এটা এটা কমতে পারে বাড়তে পারে, এরকম কিছু একটা যে কোনো কিছু হইতে পারে এটা। অ্যানালজি, অ্যানালজিও দেখা যাচ্ছে এখানে, তবে এটা আবার ইয়াতে আসতে পারে তোমার মেন্টাল অ্যাবিলিটির মধ্যে দিতে পারে অ্যানালজিটা এটা। পাংচুয়েশন একটা দেখা যাচ্ছে এটাতে। জিরেন্ট পার্টিসিপল ডিটেকশন একটা। সাবজাংটিভ 1 2 3 4 5 6 7 7টা, 6 বেশি রাখলে রাখতেছিলাম। সেন্টেন্স 2 2 4, পজিটিভ দেখা 4 5 6 4 3 7, 7টার মধ্যে রাখা পজিটিভ। তারপর হচ্ছে ইনভার্সন, ইনভার্সন হচ্ছে 1 2 3 4 4টা। তো এই হচ্ছে মোটামুটি 30টা কোয়েশ্চেনের ব্রেকডাউন। এত এত টপিক আছে, বলো তাহলে আমরা দেখলাম এত কিছু, এখন তুমি বলো তোমার কথা বলো যেখানে কোনটা কোনটা একটু সমস্যা, আমি একটু শুনি 2 মিনিট, তারপর আমরা কিছু প্রশ্ন সলভ করবো বিগত বছরের প্রশ্ন। কি কি দেখলা, কেমন দেখলা? বলো কি কি দেখলাম? গ্রামার আইটেম খুব কি নতুন তেমন কিছু আছে প্যাসেজ ছাড়া? যারা ঢাকা ভার্সিটি বিতে প্রিপারেশন নিছিলা তারা হয়তো প্যাসেজটা ওইভাবে পড়ো নাই, কারণ ঢাকা ভার্সিটি ভাবে প্যাসেজ আসে না, কারণ 15 টাইম সিকিউ আছে, তো প্যাসেজ 5টা চলে আসলে বাকি 10টা কমে যায়, ভলিউম কমে যায়। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা পিন পয়েন্ট, এটা ওয়ান কাইন্ড অফ অ্যারো ডিটেকশনটাই আর কি। পিন পয়েন্টটা যেটা আছে কনজাংশন লিঙ্কার দেখা যাচ্ছে, পিডিএফ আছে, যারা যারা দেখছে তারা যারা পাইছে তারা পাইছো। সো আমি মোটামুটি এখানে স্টার্ট দিলাম, যেগুলো যেগুলো বেশি এগুলোর মতো অন্ধের মতো এগুলো বিলিভ করো না, বিলিভ করো না মানে নির্ভর করো না। তোমার মোটামুটি সবকিছু যে টপিকগুলো এখানে দেওয়া আছে সবগুলো মোটামুটি একটু দেখো অল্প বেশি, আমাদের প্রিপারেশন বুকে কম বেশি সবকিছুই দেওয়া আছে। আর প্রিপারেশন বুকটা ঠিকঠাক করে পড়ে তারপর ডেডিকেটেডলি সিইউর যে প্রশ্ন ব্যাংকটা আছে সেখান থেকে তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করে ফেললা। প্যাসেজের সবচেয়ে বেশি সমস্যা কারণ তোমার রিডিং হ্যাবিট ভালো না, রিডিং হ্যাবিট যাদের ভালো না তাদের প্যাসেজ সমস্যা হবে। আর ভোকাবুলারি অ্যানালজি ওকে, দেন পিন পয়েন্ট ওকে। পিন পয়েন্ট কিছু প্রশ্ন আছে ডিসকাস করবো আমরা আজকে। ভোকাবুলারির প্রশ্ন নাকি বেশি আসে, পুনম ওকে, আরাফাত হ্যাঁ। টেক্সট রিলেটেড দেখলাম তো কমই তো দিছে, টেক্সট রিলেটেড নাই ঢাকা ভার্সিটিতে, পুরো উল্টাই তো। তোমার 23 থেকে 14 15 যদি বলি প্রায় 10 বছরের মধ্যে টেক্সট রিলেটেড দেখো প্রশ্ন একদম লাস্টে দেখো কতটা, 1 2 3টা মাত্র। সো অনেকবার অনেক কিছু হইতে পারে। তুমি যেটা প্রেডিক্ট করতেছো, তুমি যেটা অ্যানালাইসিস করে যাচ্ছ, প্রিপারেশন নিয়ে যাচ্ছ, কারণ জাহাঙ্গীরনগর কোন ইউনিটের নাকি অনেক কঠিন ছিল, বি বি তো মানে সবকিছু ইংরেজিতে দিছে, জিকেটাও ইংরেজিতে দিছে, তাই না বলো? সো এগুলো বলা যায় না, ভর্তি পরীক্ষা তো এটা ওই দেশে মানে ওই দেশের না, আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো স্বায়ত্তশাসিত অটোনমাস, সো ওরা ওদের ইচ্ছা মতো যে কোনো কিছু করতেই পারে।
তুমি যদি একবার ওইভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাও, পরে কোনো প্যানিক স্ট্রাইকার হইলেই যা হওয়ার হয়ে যাবে। আচ্ছা, সি এর কথা বলতেছো, প্যানিক স্ট্রাইকার একবার যদি হয় তাহলে কিন্তু একদম শেষ। তোমার যা প্রিপারেশন, যা স্বপ্ন, একদম ওইখানেই সব শেষ। সো একদম ফিউল এজেন্টের মতো হওয়া লাগবে, যা আসুক, যে কোনো কিছু হোক। আমি আমার সামর্থ্যে সবটুকু দিয়ে চেষ্টা করবো। ওইখানে প্যানিক স্ট্রাইকার হলেই ঘটনাগুলো একদম শেষ হয়ে যাবে, উল্টে যাবে সবকিছু। তোমার পাড়ার জিনিস তুমি অনেক কিছুই পারবে না, গোছু করতে পারবে না। তুমি বলছো 10 বছরের প্রশ্ন কমন পড়লে, মানে প্রশ্ন সলভ করলে নাকি কমন পড়বে, তাই আমার কাছে মনে হয় না এরকম কিছু। কারণ প্রশ্ন রিপিট আমি খুব কমই দেখছি। পাইছো নাকি? তুমি কি প্রশ্ন কমন পাইছো? সিইউতে প্রশ্ন রিপিট করে? তো সেটাই, যে কোনো কিছু সময়, যে কোনো টাইমে যে কোনো কিছুই হইতে পারে। এটাই তো অ্যাডমিশন টেস্টের মেন খেলা। সব সব যদি প্রেডিক্টেড হইতো, সব যদি পাবলিক পরীক্ষার মতো হইতো, তাহলে তো পাবলিক পরীক্ষা আর পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা পার্থক্য তো থাকতো না। হ্যাঁ, রিপিট হয় কিন্তু অনেক কম, সেটাই। তাহলে এই যে এইভাবে যে আমি একদম প্রশ্ন ব্যাংক যা আছে ওইগুলো একদম আমাদের মতো পড়ে ফেলবো, এরকম না হইতে পারে। ওকে, তো তোমাদের আমি কমেন্ট টমেন্ট দেখলাম। তাহলে চলো একটু আমরা কিছু প্রশ্ন দেখি। এই যে দেখো, পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন। পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন, আমি বলবো একদম যদি ভেবে নাও যে প্রশ্ন রিপিট হবে, বোকার স্বর্গে বাস করতেছো। কারণ আমি কিছু প্রশ্নগুলো দেখলাম তো কয়েক বছরের, ওরকম নাই। প্যাটার্ন হয়তো আসতে পারে, কিন্তু প্রশ্ন তো হুবহু যে ওই প্রশ্ন রিপিট করতেছে এরকম তো নাই আসলে। এখানে দেখতে পাচ্ছি ইন দ্য কোয়েশ্চেন, এগুলো আলোচনা হয়েছিল, তারপর আমি যদি এখানে একটু জিনিসগুলো দেখি। ইন দ্য কোয়েশ্চেন পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন দেখতেই পাচ্ছ আসছে। ইচ সেন্টেন্স হ্যাজ 4 আন্ডারলাইন ওয়ার্ডস। চারটা আন্ডারলাইনের, যেখানে এটা 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 চারটা আন্ডারলাইন ওয়ার্ড আছে, অর ফ্রেজেস এবিসিডি। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট মাস্ট বি চেঞ্জড ইন অর্ডার ফর দ্য সেন্টেন্স টু বি কারেক্ট। তার মানে কোন পার্টের মধ্যে তোমার এখানে ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে। পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন এটাকে বলে। পিন পয়েন্ট কি বলে? পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন, ডিইটি ইস হু নোজ, কে জানে। এখান থেকে দেখো পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন দেখো 8টা দিয়ে দিছে, 30টার মধ্যে 8টাই দিছে, এগুলো 8-10টা এগুলোই দিছে। এটা ডিপেন্ড করে টিচারদের উপর, যিনি প্রশ্ন করেন ওনার মন মর্জির উপর ডিপেন্ড করে। উনি যদি ভাবে যে না, আমি দিব কি 30টার মধ্যে 25টাই আমি দিব, কি 25টাই আমি দিব প্যাসেজ, আর 5টা দিব গ্রামার, দিতে পারে। কোন জায়গায় জানি কোন একটা পরীক্ষা দিলে, তোমরা তো দিছো, ইংলিশ সেকেন্ড পেপার থেকে প্রশ্নই ওরকম দেয় নাই, তাহলে কত প্ল্যানিং করে গেছো সেকেন্ড পেপার থেকে গ্রামারের এই আইটেম আসবে, আসে নাই তো। সো অন দ্য স্পটে গেমটা খেলা আর বাইরে থেকে প্রিপারেশন নিয়ে যাওয়া অনেক পার্থক্য আছে। তো তোমার একটাই কথা, এইখানে কি কি করা লাগবে? ভার্সেটালিটি রাখতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি যখন হবে সেটা ফেস করার সে ক্যালিভার, সে ক্যাপাবিলিটি, সেটা সাহস, সবকিছু থাকা লাগবে। না থাকলে এই লড়াইয়ে জিতা খুব কঠিন, একদম খুব কঠিন। আমার কথাগুলো শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা, এটাই বাস্তব, মানো আর না মানো। তো আসি, দ্য গার্লস ওয়ার সরি টু। তো খেয়াল করে দেখো এখানে এটা ভুল। টু এর পরে কিভাবে পাস্ট টেন্স হয়? টু এর পরে কিভাবে পাস্ট টেন্স হয়, এটা হচ্ছে মেন কথা। তো তুমি তো পড়ে আসছো, এটা টু হলো দুই প্রকার। টু হলো দুই প্রকার ছিল, একটা ছিল কি প্রিপোজিশনাল টু, আর একটা হচ্ছে ইনফিনিটিভ টু। প্রিপোজিশনাল টু আর ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু এর ভার্বের বেস ফর্ম বসে, আর প্রিপোজিশনাল টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে দেখি টু এর পরে পাস্ট টেন্স কোথেকে আসলো, তো এখানে এটা ভুল আছে। কারেকশন করলে কি হবে এটা বলো? এখানে যদি আমি কারেকশন করি তাহলে কি হবে? দ্য গার্লস ওয়ার সরি টু হ্যাড মিসড দ্য সিঙ্গার্স হোয়েন দে অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট। কারেকশন করলে কোন জায়গায় হবে এটা? দ্য গার্লস ওয়ার সরি টু হ্যাভ মিসড, টু হ্যাভ হবে জাস্ট, হ্যাড না হয়ে এখানে কি হবে? টু হ্যাভ মিসড দ্য সিঙ্গার্স হোয়েন দে অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট। তো টেন্সের ব্যাপারটা খেয়াল রাখা লাগবে। তো তার মানে আমি বলতে পারি পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন এটা এক ধরনের সেন্টেন্স কারেকশন। তো তোমাদের যাতে সেন্টেন্স কারেকশনের সমস্যা হয়, তার মানে তোমার প্রবলেমটা কোথায়? তুমি গ্রামারের সব আইটেম একসাথে ম্যাচ করতে পারতেছো না। তুমি গ্রামারের নিয়মের মধ্যে ওই নিয়ম এখানে আছে, ওই নিয়ম এখানে আছে, এটাকে ম্যাচ করতে পারতেছো না। তো আনটিল তুমি এই গ্রামারের সব নিয়মগুলো একসাথে ম্যাচ করতে পারবে না, তো সেখান থেকে তুমি পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন আউটপুট বের করতে পারবে না। এটা মেন কথা। আর এটা এক ধরনের সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশন তখনই ভালো করে পারবা যখন সব গ্রামার আইটেম যা আছে, কারণ এখানে তো বলে দিবে না এই জায়গাতে ভুল আছে। তোমার সেন্টেন্স পরে ভার্সেটালিটি চেক আউট করতে হবে, ডিফারেন্ট টাইপস অফ এরর থাকতে পারে, তো সেই এরর গো থ্রু করাই লাগবে এটাতে। তারপরে দেখি আমরা পরেরটা, নাসরিন সেইড শি উড বরো মি হার নিউ ক্যামেরা, মুভি ক্যামেরা, ইফ আই ওয়ান্টেড টু ইউজ ইট অন মাই ট্রিপ টু ইউরোপ। বলতো কি সমস্যা? ভোকাবুলারি হচ্ছে প্রিপারেশন বুকের, টেক্সট বুকের না। প্রবলেম কোথায়? ইয়েস, দুটো শব্দ আছে, একটা কি, দুটো শব্দের কথা যদি বলি, একটা হচ্ছে বরো, BORROW, আর একটা হচ্ছে লেন্ড, LEND, লেন্ড। একটা হচ্ছে ধার করা, একটা হচ্ছে ধার করা, একটা হচ্ছে ধার দেওয়া। কোনটা করা আর কোনটা দেওয়া বলো? একটা হচ্ছে ধার করা, একটা হচ্ছে ধার নেওয়া, কোনটা?
কোনটা কি বলো, তাড়াতাড়ি বলো। হুম, লেন্ড হচ্ছে ধার দেওয়া, এটা হচ্ছে দেওয়া, এবং এটা হচ্ছে নেওয়া, ধার নেওয়া। তো বুঝতেই পারছো যে এখানে নাসরিন সেইড শি উড, এখানে কি বড় এটা হচ্ছে না, এখানে এটা কি হবে, এখানে লেন্ড হবে, LEND লেন্ড, তাহলে এখানে ভুল আছে। তো ওই যে একটা টপিক দেখছিলাম আমরা, কোথায় জানি, এটা হচ্ছে তোমার কোথায় 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 ওয়ার্ড চয়েস ইউজ করা, ওয়ার্ড ইউজ করা কই জানি, একটা ওয়ার্ড ইউজ করা কোথায় জানি ছিল, ইন্টারচেঞ্জ, এটা না, এটা না, ইয়েস, এই যে ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, যেটা ওইভাবে চিন্তা করে না, হয়তো এটা তোমার ইয়েতে রেখে দিছে, পিন পয়েন্ট অ্যারো ডিটেকশনে রেখে দিচ্ছে, কিন্তু এটা আসলে ওরকম ধাঁচের আর কি এটা। আচ্ছা, তো যাই হোক, দেখলাম এটা। তারপরে যদি দেখি কিছু প্রশ্ন, এই যে সিমিওনে ডি ভিউভারিয়াস ওয়ার্ক, তার মানে দেখতে পাচ্ছি একজনের কাজ, এই ওয়ার্ক মানে কি, শিল্পকর্ম বা সাহিত্যকর্ম, ওরকম যদি বলতে পারি। গ্রেট ইনফ্লুয়েন্স দ্য বেটি ফ্রাইডে, তার মানে এটা একটা গবেষণাপত্রের গবেষণা টাইপের, হ্যাঁ, কিছু একটা প্যাসেজ দিছে আর কি এটা। তো এটা আনকমন, বুঝে যাচ্ছে, আনকমন এগুলো তো আনসিন থাকবে। আচ্ছা, কিছু কথা বলিনি, যেমন যখন এরকম প্যাসেজ আসবে না, প্রথমে প্যাসেজ পড়ে ফেলবা না, ওকার মতো প্যাসেজ পড়বে না, কারণ প্যাসেজটা তোমার পরে আনকমন থাকবে, এটা বললে কি সমস্যা হবে, কোন জায়গায় তুমি আটকে যাবে, দেখবো শব্দের অর্থ পারো না, একটা শব্দের অর্থ নাও পারতে পারো, এরকম হতে পারে, কিন্তু এটা তখন কি হবে। তো রেদার প্যাসেজ না পড়ে আগে তুমি সরাসরি কোশ্চেনে চলে যাবে। কোশ্চেনগুলো একটা টাইপস আছে, যেমন এখানে আমি যদি দেখি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বিভয়ার্স বুক অ্যাসার্টেড দ্যাট দ্য স্টেটাস অফ উইমেন, তার মানে এই যে প্যাসেজটা আমার এখন কি করতে হবে, স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং, হোয়াট ইজ স্ক্যানিং, এই যে দেখো এখানে বিভয়ার্স বুকের কথা বলেছে, তার মানে এখানে কোন জায়গায় বইয়ের কথা আছে সেটা খুঁজে বের করতে হবে, পুরো প্যাসেজ পড়ার দরকার নাই। তাহলে পুরো প্যাসেজ পড়লে এখানে কি হবে, তুমি শব্দের অর্থ পড়বে না, অর্থ বুঝবে না, অর্থ না জানলে তোমাদের একবারে পড়ে মনে থাকবে না, তো বারবার দেখবে প্রশ্ন পড়ে পড়ে আবার প্যাসেজ পড়া লাগবে, প্রশ্ন পড়তে হবে আবার প্যাসেজ পড়া লাগবে। রেডার আমার প্রশ্নগুলো একটু দেখে ফেলাই। তার মানে একটা আমার যে প্রশ্নটা কি বলছে, বেভার্স বুক, এই বুক নিয়ে কিছু একটা বলছে। তারপরটা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফ্যাক্টর অফ এক্সপ্লেনেশন অফ হোয়াই ফেমিনিন মিস্টেক্স, তার মানে এটা কোথায় আছে, ওয়াজ রিসিভ মোর পজিটিভলি ইন দ্য কোথায়, ইউনাইটেড স্টেটস দ্যান দ্য সেকেন্ড সেক্স, আচ্ছা এরকম কিছু বলছে। তার মানে এই শব্দগুলো কোথায় আছে প্যাসেজের মধ্যে, সেটা আমার খুঁজে বের করতে হবে। ওকে, তারপর দ্য অথর কোটস ফ্রম দ্য নেশন মোস্ট প্রবাবলি ইন অর্ডার টু কি, তো অথর কোটস দ্য নেশন, এটা কোথায় আছে, কোন জায়গা আছে, সেটা খুঁজে বের করতে হবে। তারপর দেখি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ওয়ান ডিফারেন্স বিটুইন দ্য ফেমিনিন মিস্টিক এন্ড দ্য সেকেন্ড সেক্স, তার মানে এটা কোথায় আছে সেগুলো খুঁজে বের করতে হবে। তো আমার কোর মানে যে মেন যে শব্দগুলা কোশ্চেনের থ্রুতে, ওইটাকে খুঁজে বের করতে হবে, তারপর তুমি প্যাসেজের মধ্যে যাবা। আচ্ছা, এই তো, তাহলে কি কি হয়েছে, দ্য নেশন, এই যে শব্দগুলো দেখলাম, দ্য ফেমিনিন মিস্টিক, তারপর দ্য সেকেন্ড সেক্স, তারপর এখানে এগুলো কয়েকটা শব্দ দেখলাম। তাহলে ভিভার্স বুক, এবার প্যাসেজের মধ্যে দেখতে পাচ্ছি কোথায়, খুব খুব কুইকলি আমি যদি স্ক্যানিং করি, দেখতে পাচ্ছি পলিটিক্যাল কন্ডিশন ব্লা ব্লা ব্লা, এগুলো বিশাল বড় কিছু দিছে, আমেরিকান মিডিয়া বেটার রিসিভ ফার্ডেন, এই যে ফেমিনিন মিস্টিক চোখে পড়ছে একটা, এই শব্দটা এখানে পড়ে গেছে এক। তারপর দেখতে পাচ্ছি একই আছে থিওরিটিক্যাল রিডিং অফ উইমেন সিচুয়েশন, এই যে বইয়ের কথা রিডিং টু পাচ্ছি, কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছি। তারপর সেকেন্ড সেক্স, এই যে আরেকটা, এগুলো প্যাসেজের কথা উল্লেখ করা ছিল, এখানে পাচ্ছি। তারপর আর কি আছে, কোথায় ওয়াজ ইভেন নেশন, দ্য নেশনের কথা ছিল এখানে, আমি পেয়েছিলাম এটা। তারপর সার্টেন পলিটিক্যাল লার্নিংস ব্লা ব্লা ব্লা, বিশাল বড় বাক্য দিছে দেখতে পাচ্ছি। ইউনাইটেড স্টেটস 50s কনক্লুশন চেঞ্জেস উইমেন্স ইকোনমিক কন্ডিশন থ্রু, এই তো রিমেন্স দ্য বেসিক ফ্যাক্টর অফ ইমপ্রুভিং উইমেন্স সিচুয়েশন ওয়াজ পার্টিকুলারলি, এই তো। তাহলে বইয়ের কথা, ওই যে দুইটা শব্দ, তারপর হচ্ছে দ্য নেশন, বই, দুইটা শব্দ, তারপর হচ্ছে দ্য নেশন, আবার সেই দুইটা শব্দ, এই তো। তোমার কাজটা কি, প্রথমে এখন স্ক্যান করে করে দেখো, আমি কিন্তু পুরো এখন এখন যদি পড়ো, এখন পুরো প্যাসেজ স্টাইল পড়তে পারো, কারণ আমার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু গোথ্রু করাটা অনেক ইজিয়ার, কারণ আমার প্রশ্নগুলোর উত্তর আমার ওই জায়গা থেকে খুঁজে বের করতে হবে, রিডিং দ্য ফুল প্যাসেজেস। তাহলে স্ক্যানিংটা ব্যাপারটা বুঝছো সবাই এটা। ঠিক আছে, গুড। তারপর এই যে দেখো নেস্ট, ক্যানেল, ফিডার, বিউরো, তারপর হচ্ছে অড ওয়ার্ড ইন দ্য গ্রুপ, এটা অডম্যান আউট। অডম্যান আউট কি, এটা একটা ফ্রেজ, জানো কিনা এটা, অডম্যান আউট, এটা একটা ফ্রেজ, মানে কি নিচের কোনটা ব্যতিক্রম, নিচের কোনটা ব্যতিক্রম দেখো, ক্যানেল, নেস্ট, বিউরো, তারপর হচ্ছে ফিডার, সবগুলোই কারো না কারো বাসা, সে সেখানে হ্যাবিটেট, সেখানে বাস করে আর কি। ক্যানেল, নেস্ট, বিউরো, কিন্তু ফিডার তো পালক, এটা কোনো কারো মানে কি আবাসস্থল না, হ্যাবিটেট না, যেখানে সে বাস করে সেরকম না ফিডারটা ছাড়া। নেটিজেন, ভালো শব্দ নেটিজেন, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা কি নেটিজেন মানে কি, নেট ইউজার সিটিজেন, CITIZEN, নেট ইউজার সিটিজেন।
তাহলে নেট মানে কি? দিস ইজ ইন্টারনেট। এই নেট মানে হচ্ছে ইন্টারনেট, INTER, ইন্টারনেট ইউজার সিটিজেনকে বলা হয় নেটিজেন। তাহলে ওয়ান হু ইউজেস ইন্টারনেট, এটাই বলছে এখানে এটা। আচ্ছা, দেখি কিছু শব্দ বলবো আমি, এগুলো তুমি বলবা। হিউম্যান চেইন কি হবে? হিউম্যান চেইন, হোয়াট ইজ দিস? হিউম্যান চেইন, হুম, গুড। হিউম্যান চেইনটা কি হবে? মানব বন্ধন। ইয়েস, এটা হচ্ছে মানব, এটা হচ্ছে বন্ধন। তাহলে এটা কি? HUMAN, HUMANE, একটা ই আছে। URBAN আরবান, URBANE, একটা ই আছে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাড়াতাড়ি বলো। একটাও সেম না, একটাও সেম না এখানে। অর্থ কি? বাংলা অর্থ কি এগুলোর? অবশ্যই একটা থেকে একটা পার্থক্য আছে। হুম, গুড। HUMENE, এটা যখন হবে তখন সেটাকে কাইন্ড বা দয়ালু। কাইন্ড বা দয়ালু, আর এটা তো বুঝতেই পারছো, মানব বা মানুষ, হিউম্যান, মানুষ বা মানব যেটাই বলো, তার নিচে ই যখন থাকবে তখন সেটা হচ্ছে কাইন্ড। আর আরবান, এটা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে নগর। আর URBAN, এটা কি? এটা সিভিলাইজড। SCIVILIZ, এটা সিভিলাইজড। মানে তুমি বলতে পারো এক কথা সভ্য, সভ্য বলতে পারো। কোনটা? সেটা হচ্ছে URBAN। এই শব্দগুলো ভালো করে দেখো কিন্তু এগুলো, ঠিক আছে? আচ্ছা, তো তারপর যদি দেখি হুইচ ইজ নট এ প্লে, কোনটা একটা নাটক না? এই লিটারেচার দেখা যাচ্ছে এটা। দ্য টেম্পেস্ট, ডক্টর ফাস্টাস, ভলপন, প্রাইজ এন্ড প্রেজুডাইস, খুব ফেমাস এটা মনে হয়, প্রাইজ এন্ড প্রেজুডাইস। এটা একটা নাটক না, এটা একটা নোভেল, আর বাকি সবগুলাই তোমার নাটক। দ্য টেম্পেস্ট ইজ শেক্সপিয়ার প্রবাবলি, হ্যাঁ এটাই। তারপরে শ্রিন, SHRIN, শ্রিন, শ্রিন মানে হচ্ছে মাজার। মাজার নাম শুনেছো? মাজার, শ্রিন মানে হচ্ছে মাজার। টু পিলগ্রিম, পিলগ্রিম মানে মাজার একটা তীর্থস্থান, পবিত্র তীর্থস্থান। তেমনি পিক, পিক মানে কি? কোনো কিছু চূড়া। পিক মানে হচ্ছে কোনো কিছু চূড়া। অ্যাপেক্স বলতে পারো, সামিট বলতে পারো, SUMMIT, সামিট, পিক, অ্যাপেক্স, এরকম বলতেছে আর কি এটা। আচ্ছা, তাহলে ক্লাইম্বার, তো শ্রাইন হচ্ছে পিলগ্রিম, এটা একটা তীর্থস্থান, শ্রিন হইতে পারে। তাহলে পিক মানে হচ্ছে চূড়া, চূড়াটা কিসের? পিলগ্রিম মানে তীর্থস্থান, পিলগ্রিমের মানে যারা তীর্থস্থান যাত্রা করে, তো সেটা একটা মাজার, মাজার টাইপের। পিলগ্রিম তীর্থস্থান হচ্ছে একটা মাজার। তাহলে পিকটা কি? ক্লাইম্বার, যে ক্লাইম্ব করে তার হচ্ছে একদম আপার মানে ফাইনাল ডেস্টিনেশন, ঠিক আছে এটা। আচ্ছা, চূড়া, তার বিপরীত শব্দটা কি হবে? পিকের বিপরীত শব্দ কি হবে বলো? এটা বিপরীত শব্দ কি? অ্যান্টোনিমটা কি হবে? ওকে, বটম। আর নাদির, NADIR, আমি যদি বানান ঠিক করে লিখে থাকি তাহলে ঠিকঠাক হওয়ার কথা। NADIR, এরকম একটা আছে, পাইছো এটা কেউ? হ্যাঁ, NADIR, গ্রাউন্ড তো হয় এটা, শব্দটা মনে রেখো। এটাও কিন্তু চূড়ার বিপরীতটা মাটি, ভূমি, এরকম বলা যাচ্ছে। আচ্ছা, তারপরে টু হ্যাভ ফিশ টু ফ্রাই মিনস, যে ফ্রেজ জানতে চাইছে, ইডিয়মস এন্ড ফ্রেজ, টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, ফিশ ফ্রাই। তাহলে টু হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস টু ডু, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে ফিশ ফ্রাই তো এরকম না। আচ্ছা, সামথিং ফিশি, এটা মানে কি? সামথিং ফিশি, FISHY, বলো। সামথিং ফিশি কি জিনিস? ইয়েস, সাসপিশিয়াস, সন্দেহ প্রবণ যেটা বলি। আর জেনজির ভাষাটাকে কি বলা হয়? SUS, শুনছো শব্দটা? ইউজ করো, সুস শব্দটা আমরা ইউজ করি জেনজির ভাষা, ল্যাঙ্গুয়েজটা। হুম, ঠিক আছে। তারপর দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফাসি, খুঁতখুঁতে, যে অনেক বেশি চুজি, যে অনেক বেশি চুজ করতে চায়, এটাই না ওইটা, ওইটা না ওইটা, দিস না দ্যাট, দ্যাট না দিস, এরকম। তাহলে চুজি সেটা হবে ফাসি সিনোনিম। তো সিনোনিম সেন্টোনিমের জন্য এই মুহূর্তে যেহেতু ঢাকা ভার্সিটির মতো টেক্সচুয়াল প্রশ্ন আসে না, তো আমি বলবো সিনোনিম সেন্টোনিমসের জন্য তুমি আমাদের প্রিপারেশন বুক যেটা আছে সেটা পড়ে ফেলতে পারো, প্লাস বিগত বছরের প্রশ্ন, এটা সলভ করে ফেলো আর কি এটা। তারপর কনজেনিয়াল, কনজেনিয়াল ওয়ার্ক, কনজেনিয়াল মানে হচ্ছে তোমার সহায়ক, যেটা বলি আমরা এটা অনুকূল, অনুকূল বলতে পারো কনজেনিয়াল। কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট এনাবলস ওয়ার্কার টু পারফর্ম বেটার। তো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন, এটা কনজেনিয়াল, সহায়ক। তাহলে হোস্টেল মানে কি? শত্রুতাপন্ন। তো ফ্রেন্ডলি না, এটা ইজি না। সলিটারি মানে কি? একাকী, তাহলে এটা হোস্টাইল হবে, এটা শত্রুতা। তারপর গিভিং আনডিউ ফেভার্স, এটা খুবই ভালো একটা শব্দ, নেপোটিজম। এটা বাংলায় কি বলা হয় জানো? বাংলায় এটা, বাংলায় শব্দটা মানে কি? এটাকে বলা হয় স্বজন প্রীতি। বুঝছো এটা শব্দটা?
স্বজন প্রীতি বলে এটাকে বাংলায়। তাহলে giving undue favors to one's kith and kin is called nepotism. ওকে, তারপর দেখি আমরা এটা। আচ্ছা, বাকিগুলো কি? ফর্মালিজম ফর্মালিটি থেকে আসছে, যেখানে অনেক বেশি ফর্মালিটি নিয়ম মেনটেন করে চলে। ফেভারিটিজম, এটা তোমার প্রীতি, যে পছন্দের পার্সন এরকম কিছু হলে। মেরিটোক্রেসি, ক্রেসি মানে কি জানো? ক্রেসি মানে হচ্ছে টু রুল, শাসন। আর মেরিট, যারা যেখানে আর কি যারা জ্ঞানী থাকে, কোনো মূর্খ নেই, কোনো পলিটিক্যাল কোনো পার্সন নেই, সবাই জ্ঞানী, সবাই এখানে আইনস্টাইনীয় লেভেল, ওই লেভেলের। তো মেরিটোক্রেসি যেখানে মেরিট, যারা মেধাবী মানুষরা যারা শাসন করে, মেধাবী তার মানুষ দ্বারা শাসিত যে সমাজ ব্যবস্থা বা সরকার বা দেশ বলতে পারো, ওটাকে বলা হয় মেরিটোক্রেসি। তাহলে অ্যারিস্টোক্রেসি কি হবে? অ্যারিস্টোক্রেসি বলো। কিতেন কিন মানে আত্মীয় স্বজন। অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্র্যাট, সম্ভ্রান্ত, ধনিক শ্রেণী, ধনতান্ত্রিক যেটা বলি আমরা, অ্যারিস্টোক্র্যাট। ওদের যারা শাসিত সরকার, এক নাক না, এক নাক তো ডিফারেন্ট। অটোক্রেসি, এই ক্রাসি গুলো ভালো করে পড়ো, হ্যাঁ। ক্রাসি মনে রাখবা, এটা সাফিক্স কি CRACY। এই ক্রাসি মানে হচ্ছে টু রুল। এই ক্রাসি মানে টু রুল, মানে শাসন করা। তো অনেকগুলো আছে এগুলোতে। প্রথমত অটোক্রেসি। অটো মানে কি সেলফ, যে নিজে নিজে শাসন করে, সেটা হচ্ছে অটোক্রেসি বলা হয়, স্বৈর শাসন যেটা বলি আমরা এটা। তারপর একটু আগে দেখলাম মেরিটোক্রেসি, MERITU, তাহলে মেরিট থেকে আসে মেরিটোক্রেসি। তারপর অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টো মানে কি ধনিক, ধনতন্ত্র যেটা বলি, ধনিক মানুষ, ধনমানুষ যারা সেটা আসে, সেটা হচ্ছে এরকম রুলিং অফ নোবেল, ঠিক আছে। তাহলে ক্রাসি মানে মনে রেখো টু কিথ এন্ড কিন। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ওয়ান্স কিথ এন্ড কিন মানে হচ্ছে রিলেটিভস, ফ্রেজটা মনে রেখো, আত্মীয় স্বজন। কিথ এন্ড কিন মানে রিলেটিভস, মানে আত্মীয় স্বজন, মনে রেখো। তারপরে দেখি টু বি অর নট টু বি, দিস ইজ দ্য ডিলেমা অফ হ্যামলেট। ডাইলেমা মানে কি? তোমার কনফিউশন, উভয় সংকট যেটা বলি, উভয় সংকট, উভয় সংকট। বাংলা একটা বলতে পারো শাখের করাত। বাংলায় পড়ছো এটা? বলো তো, শাখের করাত, উভয় সংকট, ডিলেমা। টু বি অর নট টু বি মানে হতেও পারে, নাও হইতে পারে। তো কনফিউশন, ইজ কনফিউজড। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। শব্দটা মনে রেখো, ডায়লগ ছিল টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ মেইন ডায়লগ আর কি এটা। তো এখানে ডিলেমাটা কিসের? ডিলেমা অফ হ্যামলেট, কনফিউশন বুঝাচ্ছে এটাকে। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এগুলো তো পাইছি, মনে করে দেখো। কারেক্ট সেন্টেন্স কারেকশনে কিন্তু আসতে পারে। টেরোরিস্ট অ্যাজ ওয়েল এজ থাকলে প্রথম যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হয়। টেরোরিস্ট এখানে সিঙ্গুলার দেখতে পাচ্ছি, তাহলে এখানে আর হওয়ার চান্স নাই। তারপর নিদার অফ দ্য টু ট্রাফিক লাইটস, তো নিদার অফ, আইদার অফ, ওয়ান অফ থাকলে পরে যে ভার্বটা হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। দ্য নাম্বার পরে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। আর এ নাম্বার থাকলে ভার্বটা প্লুরাল হইতো, তাহলে এটা কি? এটাও ভুল আছে এটা। তারপর টু ফিফথস, ফ্র্যাকশন ঠিকঠাকই আছে, ফ্র্যাকশন নিজে সাবজেক্ট হয় না, ফ্র্যাকশনের পর যেটা থাকে তার সে হলো সাবজেক্ট। ফরেস্ট এখানে সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার, দিস ইজ কারেক্ট। ঠিক আছে, কুল। তারপর এলজি, এগুলো পড়ার কথা। আমাদের প্রিপারেশন বুকের শুরুর দিকে ডিফারেন্ট টাইপস অফ লিটারারি জনরা পাইছো এটা প্রিপারেশন বুকের? এই যে তোমার ফিগার অফ স্পিচের পরের যে টপিকটা, পরের যে পার্টটা, এখানে একটা চার্ট দেওয়া আছে। আছে হাতের কাছে বই আছে প্রিপারেশন বুক? কি বলছি আমি? প্রিপারেশন বুকের যে পার্টটা আছে, সেখানে তোমার যে ফিগার অফ স্পিচ আছে, তারপরে দেখো ডিফারেন্ট টাইপস অফ লিটারারি জনরা। ওইটা পড়বো সবাই ভালো করে। কিসের জন্য? সিইউর জন্য। সিইউর জন্য সেটা ইম্পর্টেন্ট। কোনটা? ওই যে ডিফারেন্ট টাইপস অফ লিটারারি জনরা, ডিফারেন্ট টাইপস অফ LITERARY, লিটারারি জনরা, এটা। তো সেখানে দেওয়া আছে দেখো এলজি। তো ব্যালাডটা কি হবে? ব্যালাড, BALLAD, ব্যালাড। তো এলজি না হয় বুঝলাম, যেটা কি? পোয়েম অফ ল্যামেন্টেশন, বিলাপের কবিতা বলতে পারো এটাকে। আর তাহলে ব্যালাডটা কি হবে? গীতি কবিতা, জারি সারি গান, যেগুলোর কথা বলি আমরা, এটা না? তারপরে দেখি আমরা, চায়না হ্যাজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যানাইন পপুলেশন। ওয়াও। তো ক্যানাইন হচ্ছে ডগের সাথে সম্পৃক্ত। এটা এগুলো ভোকাবুলারি পার্ট, মুখস্থ রাখা লাগবে, মনে রাখা লাগবে। আচ্ছা, ক্যানাইন কি ডগ নাকি ক্যাট? ক্যানাইন তো মনে হয় ক্যাটের সাথে সম্পৃক্ত না? চেক করে দেখো তো।
সো ফর অর্থ জানি ক্যানন ক্যাটের সাথে সম্পৃক্ত। ও ডগ, ঠিক আছে, ক্যানাইন ঠিকঠাকই আছে তাহলে। এটা হচ্ছে ডগ, ডগের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। তারপরে বুক অফ ওয়ার্ডস উইথ দেয়ার সিনোনিমস থ্রেসোরাস। এটাকে থ্রেসোরাস বলা হচ্ছে বুক অফ ওয়ার্ডস উইথ দেয়ার সিনোনিমস, ওয়ার্ডস থাকবে এবং তার সিনোনিমস থাকবে, সেটাকে থ্রেসোরাস বলে, ডিকশনারি না। তারপর এই যে একটু আগে বললাম যেটা ইউলিসিস ইজ এ অথবা অ্যান, এটা কি নোভেল রিটেন বাই জেমস জয়েস। এটা মনে মুখস্থ জানা লাগবে, না জানা থাকলে এটা অ্যান্সার করা সম্ভব না। তারপর হচ্ছে রাবি উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। কি বলতো এখানে অ্যান্সার দিচ্ছে সি নাম্বার। এটা কোন কন্ডিশনাল চ্যাট বক্সে জানাবা, ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি মিক্সড? দিস ইজ থার্ড কন্ডিশনাল। তাহলে হ্যাড হি নট হ্যাড মানে কি? ইফ হি হ্যাড, ইফ হি হ্যাড নট হ্যাড, তাহলে এটা কি, এটা অক্সিলারি, এটা কিন্তু একটা মেইন ভার্ব। তাহলে ইফ হি হ্যাড নট হ্যাড এ ফ্ল্যাট টায়ার, এরকম কিছু একটা। তারপর দেখতে পাচ্ছি দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ এ কান্ট্রি আর অ্যাবরিজিনস। অ্যাবরিজিনস মানে হচ্ছে আদিমবাসী, যারা আদিম, মানে কি বলা হয়, অরিজিনাল। তারপর হোমোফোনস, খুব ভালো একটা শব্দ। হোমো মানে কি, হোমো শব্দের অর্থ হচ্ছে সেম, আর ফোন মানে কি, ফোন হচ্ছে সাউন্ড। আবার বলতেছি যে ডিফারেন্ট টাইপস অফ লিটারি জার্নাল, কোনটা আমাদের ফিগার অফ স্পিচ আছে সেটার পরে পরে যে পাঠ্য সেখানে অনেকগুলো কিন্তু এখান থেকে আসবে হোমোফোনস। তাহলে সেম সাউন্ড, একই সাউন্ড। বাংলায় প্রবাবিলিটিকে বলা হয় সমোচ্চারিত শব্দ, সমোচ্চারিত শব্দ হোমোফোনস। তাহলে কি হচ্ছে, প্রনাউন্সিয়েশন বা ডিফারেন্ট মিনিংস। এটা কেমন, যেমন তোমাকে আমি যদি একটা শব্দের কথা বলি, যেমন টু, টি ডাবল উ, তারপর হচ্ছে বি, বি ডাবল ই, তারপর হচ্ছে টি এইচ ই আর ই দেয়ার, টি এইচ ই আই আর, সবগুলো উচ্চারণ কাছাকাছি না? বলো, সবার উচ্চারণ মোটামুটি কাছাকাছি কিনা? কিন্তু অর্থ কিন্তু সবগুলো ডিফারেন্ট। গুড। সেটাই বলছে, হোমো মানে হচ্ছে সেম, আর ফোন মানে হচ্ছে সাউন্ড, একই সাউন্ড। আর টু আর মোর ওয়ার্ডস দ্যাট হ্যাভ সেম প্রনাউন্সিয়েশন, উচ্চারণ একই আছে কিন্তু অর্থ ডিফারেন্ট, সবগুলোর অর্থ আলাদা, একটা থেকে একটা আলাদা, হোমোফোনস। তারপরে হি ফট টুথ এন্ড নীল, টুথ এন্ড মানে একদম পুরো আদা জল খেয়ে লাগা, এরকম কিছু। হি ফট টুথ এন্ড টু ডিফেন্ড দ্য এনিমি। তারপর রবার্ট ফ্রস্ট, কি তোমাদের বই থেকে দিছে? রবার্ট ফ্রস্ট প্রবাবলি টেক্সট বুক থেকে দিছে, টেক্সট বুক থেকে আসতে পারে। উইলিয়াম ব্ল্যাক, উইলিয়াম ব্ল্যাক কোন দেশের বলো? উইলিয়াম ব্ল্যাক টেক্সট থেকে দিছে, এটা দেখা যাচ্ছে। টেক্সচুয়াল এই যে কবিতার এইগুলো আসতে পারে, যেটা হচ্ছে টেক্সটে যে ইয়েগুলো দিছে, ফিগার অফ স্পিচ তো পারোই। ওকে, হিজ ইংলিশ, উইলিয়াম ব্ল্যাকটা ইংলিশ পড়ানো হয়েছিল এগুলোতে। তারপর ইডিওমেটিক ভার্সন অফ দ্য আই এম নট ইন দ্যাট নেইভ। তো আই এম নট দ্যাট নেইভ, এটা ইডিওমেটিক ভার্সন, ইডিয়মস এন্ড ফ্রেজের কনটেক্সট বলছে, এটা অর্থ জানা লাগবে। আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, আমি গতকাল জন্ম, আমি, তার মানে কি, আই এম নট রোকো, মানে আমি কি অনভিজ্ঞ নই, আমি অভিজ্ঞ, এই কথা বলছি এখানে। এটা আই এম নট দ্যাট নেইভ, আই ওয়াজ নট বর্ন, গতকালকে আমি জন্মাইনি, আমি অনেক আগে জন্মাইছি, তার মানে অনেক বেশি অভিজ্ঞ, সেই কথা এখানে বলতেছে আর কি, এটা নেইভ। তারপর দেখি দোজ স্টুডেন্টস ডু নট লাইক টু রিড নোভেলস, যে সকল ছাত্রছাত্রীরা নোভেলস রিড করতে পছন্দ করে না, লিভিং আউট দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তো এখানে কি বলছে দেখি, লিভিং আউট দ্য কোয়েশ্চেন, টেক্সট বুক, প্রবাবলি এটা কোন একটা পার্টে মিসিং আছে। ইয়েস, এটা প্রশ্ন অরিজিনাল যে প্রশ্ন সেটা এখানে ঝামেলা আছে, প্রবাবলি কোন একটা শব্দ বা কোন একটা পার্ট এখানে ভুল বা কারেক্ট, এরকম কিছু একটা খুঁজে বের করতে বলছিল, কারণ এখানে কোনো সাথে মিলতেছে না, শূন্যস্থান যে পূরণ করা লাগবে, নট লাইক দ্যাট। রিড নোভেলস, তারপর লিভিং আউট দ্য কোয়েশ্চেন, টেক্সট বুকস, কারণ লিভিং এর কনটেক্সট এখানে যায় না, হয় না এটা আসলে। তারপর দ্য মেজর কনসার্ন, মেনি দ্য মেজর কনসার্ন, এটা আমাদের যেতে ছিল প্রোনাউনের মধ্যে, প্রোনাউনের মধ্যে ছিল প্রিপারেশন বুকে, দেখো প্রোনাউনের, সেখান থেকে দিতে দেখতে পাচ্ছি। তো মেজর কনসার্ন অ্যামং আর্কিওলজিস্ট টুডে ইজ দ্য প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইটস। লুক এট দ্য ওয়ার্ড সাইটস, SITE সাইটস, এই শব্দগুলো দেখা যায় পাই দেখবা দিবে এগুলোতে, সিউতে বেশি বেশি দেয়, এটা সাইট। তারপর SIGST সাইট, সব পারো তো এগুলো নাকি? SIDE সাইট, 1 2 3 4, সবগুলো পারো এখানে? ওকে, গুড। তাহলে মেনি অফ হুইচ, এটা কেন দিল? মেনি অফ দ্যামটা কেন হয় না? কারণ ফুল স্টপ হলে মেনি অফ দ্যাম হইতো, আর মেনি তো মেনি আর তো হয় না, ফুল স্টপ হলে হইতো। অফ হুইচ মেনি তো হয় না, এই হুইচটা এখানে তুমি যদি দাও তাহলে এটা কাকে রেফার করতেছে? যে আর্কিওলজিক্যাল সাইটস, ওদেরকে রেফার করতেছে, ওই জায়গাগুলোকে। তিনটাই পারো, ঠিক আছে। তাহলে সাইট মানে কি? জায়গা বা প্লেস বা ভেন্যু, এটা নাউন। আর এই সাইট মানে বলতে পারো বর্ণনা করা, ইট ইজ সাইটেড দেয়ার হি গট GPA 5, দিস ইজ ভার্ব। এই সাইট, এটা কি, এটা নাউন হতে পারে, এটা ভার্ব হতে পারে। লাভ এট ফার্স্ট সাইট, আর এই সাইট হচ্ছে একটা নাউন, এই সাইট হচ্ছে নাউন একটা আসে। আচ্ছা, তারপরে দেখি হোয়েন শি পার্টেড ফ্রম হার প্যারেন্টস, পার্টেড ফ্রম মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। হার আইজ ওয়ার ফুল অফ টিয়ার্স, তো বুঝতেই পারছো, পার্টেড ফ্রম, যখন সে বাবা মা থেকে আলাদা হয়ে যায় বা সরে আসে বা চলে আসে বাবা মা থেকে, বা বাড়ি থেকে ছিল, বাড়ি থেকে যখন চলে আসে, হার আইজ ওয়ার ফুল অফ টিয়ার্স, কষ্টতে ভরে
পরিপূর্ণ হয়ে গেছে। এ পার্সন হু রাইটস, যে এক কথা প্রকাশ আমরা দেখছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেগুলো এখানে দিছে। এ পার্সন হু রাইটস অর এডিটস ডিকশনারি ইজ কল্ড লেক্সিকোগ্রাফার, যে ডিকশনারি লেখে বা এডিট করে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। এক কথা প্রকাশ, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পুরোটাই দেখো, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাকে ক্যানিবাল বলা হয়। আচ্ছা, তার মানে বলতে তাহলে অমনিভোরাস কি হবে? অমনিভোরাস। তারপর হচ্ছে অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট। তারপর অমনিশিয়েন্ট, SCIENT, অমনিশিয়েন্ট বলে শব্দগুলো কি হতে পারে? ঠিক আছে। অমনি মানে কি? তাহলে অমনি মানে হচ্ছে অল, এই রুটটা মনে রেখো, এটা প্রিফিক্সটা মনে রেখো। অমনি মানে কি? অমনি শব্দের মানে হচ্ছে অল। তাহলে ভোরাস, ভোর মানে কি? যে খায়, তাহলে ভোরেশাস খাদক বা পেটুক বলি, তাহলে অমনি ভোরা যে সব খায়, সর্বভুক। অমনি পটেন্ট, এই পটেন্ট মানে হচ্ছে পাওয়ার, তাহলে অমনি পটেন্ট মানে কি? সর্বশক্তিমান। তাহলে অমনিশিয়েন্ট, এসিয়ান মানে কি? জানা, সায়েন্সের সাথে সম্পর্কিত, সাইন SCIEN দেখো। তাহলে অমনিশিয়েন্ট মানে কি? সব জানতে, যে সব কিছু জানে, অমনিশিয়েন্ট। তাহলে অমনি মানে হচ্ছে অল, মনে দেখো এটা। আচ্ছা, তারপরে দেখি আমরা নো ড্যাশ 50 পিপল, তাহলে পিপল তো এখানে কাউন্টস নাউন, কাউন্টেবলের মধ্যে লেস হয় না, লেস হয় না, এখানে ফিউ হয়। তো মোর দেন, তাহলে কম্পারিজন কনটেক্সট এটা হইতো, তাহলে ফিওয়ার দেন এটা দিছে। তাহলে নো ফিওয়ার দেন 50 পিপল ডাইড ইন দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কনটেক্সট এখানে ইন দিছে আর কি, এটা ফিওয়ার। তারপরে কোরাম, কোরাম হচ্ছে রিকোয়ার্ড নাম্বার, এটা মনে রেখো, অর্থ শব্দিক অর্থ জানা লাগবে। কোরাম সংকট বলি, আগে সংসদ যখন ছিল তখন একটা মিনিমাম নাম্বারস অফ তোমার অ্যাটেন্ডি থাকা লাগে, উপস্থিত থাকা লাগে, তো সেটা না থাকলে সেটা কোরামের সংকট বলতো আর কি। তো কোরাম মানে কি? তোমার রিকুইজিট নাম্বার বা রিকোয়ার্ড নাম্বার অফ মেম্বার্স, এরকম বলতেছে এটা। আচ্ছা, জিরান পার্টিসিপল দেখা যাচ্ছে দিছে এটা। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং, ইন আছে প্রিপোজিশন, প্রিপোজিশন ইজ ফলোড বাই কি হবে? ইনটা একটা প্রিপোজিশন। কই থেকে আসে এগুলো? এগুলো এমনি আসবে। পাবলিক পরীক্ষা পাইছো যে আমি সব চাওয়া মতো সব পরীক্ষায় প্রশ্ন আসবে, প্যাটার্ন অ্যানালাইসিস করে যাবো, ওই প্যাটার্ন দিয়ে প্রশ্ন আসবে, ওদের ইচ্ছা মতো প্রশ্ন দিবে। ওকে, তাহলে কি হচ্ছে? এটা প্রিপারেশন ইজ ফলোড বাই জিরান, মানে নাউন, নাউন কিন্তু এটা। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। তারপরে পার্সন হু স্টাডিজ হিস্ট্রি, লেফট ল্যাঙ্গুয়েজ, ফিলোলজি, সেটা হচ্ছে প্লেরাইট। জানে কি এটা? বলো তাড়াতাড়ি বলো, প্লেরাইটটা কি হবে? ফিলান্থ্রপি শব্দটা যদি ফিলোসফার, তো মানে বুঝতেই পারছো দার্শনিক। আর ফিলান্থ্রপিস ফিল, এই ফিল মানে কি? প্রিয়, যে পছন্দ করে। ফিল মানে হচ্ছে প্রিয়, পছন্দ করে। যারা সায়েন্সের আছে হাইড্রোফিলিক পদার্থ, পানি প্রিয়, নাম শুনেছো হয়তো বা। তারপরে যদি বলি অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ মানে হচ্ছে হিউম্যান, যে মানুষকে যে পছন্দ করে বা ভালোবাসে, তাহলে ফিলান্থ্রপিস বলে মানব হিতৈষী, মানুষকে যে ভালোবাসে। আর প্লেরাইট মানে হচ্ছে নাট্যকার, যে নাটক লিখে। আচ্ছা, তারপরে দেখতে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতে পাচ্ছি। ফিজিক্যাল ফিজিক্যাল জিওগ্রাফার স্টাডি সয়েল বিকজ অফ ইটস ফান্ডামেন্টাল পজিশন ইন দ্য ইকোসিস্টেম, এটা বুঝে যাচ্ছে, পজিশন ইন দ্য ইকোসিস্টেম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্টের পর অন হয় অন হিউম্যান অ্যাক্টিভিটিস, এটা মেমোরাইজিং পার্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কনটেক্সটে। তারপরে এটাও গ্যারাবডের পরে ফর্ম হয়, এটা তো জানা থাকতে পারলে এটাও হয়ে যাবে। প্রিপারেশন বুক থেকে এগুলো পড়ে নিবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যেগুলো আছে। তারপর অলিগার্কি, এই যে আর্ক, আর্ক মানে টুরুল শাসন আর কি। দ্য গভর্নমেন্ট বাই এ স্মল গ্রুপ অফ ভেরি পাওয়ারফুল পিপল, ভেরি পাওয়ারফুল পিপল দ্বারা যেই সরকার পরিচালিত হয়, অলিগার্কি, অলিগার্ক। ঠিক আছে, ঠিক অলিগার্কি বলতে থাকছে। তারপর ওহ নো আই এম ইন দ্য রং ক্লাসরুম। আচ্ছা, এটা একটু বলি ট্যাগ কোশ্চেনটা। আই এবং এম কম্বিনেশনে একটু বলে দেই, আই এবং এম কম্বিনেশনে যদি কোনো পজিটিভ স্টেটমেন্ট ইন্ডিকেট করে, পজিটিভ, যদি কোনো পজিটিভ স্টেটমেন্ট ইন্ডিকেট করে, তাহলে অ্যান্সার কি করবা? আনটাই অথবা এনটাই। এনটাই যদি খুব ইনফর্মাল, এটা প্রায় প্রায় দেখবা, যদি এখানে আনটাই না থাকতো, তাহলে যদি এনটাই থাকতো তখন আমি এটাই উত্তর করতাম। দুইটা হয়। আবার বলছি, আই এবং এম কম্বিনেশনে যদি কোনো পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট ইন্ডিকেট করে, তাহলে কোশ্চেন গুলো সেটার অ্যান্সার হচ্ছে আনটাই বা এনটাই, এই হচ্ছে কথা। ওকে, তারপরে কোয়াইট এ ফিউ স্টুডেন্টস ডু নট স্টাডি হার্ড, তাহলে এফিউ মানে কি বলছিলাম? এফিউ মানে মনে করো সাম, তাহলে কোয়াইট সাম স্টুডেন্টস ডু নট স্টাডি হার্ড নর ডু দে, কি দিছে এখানে বলো? কোন টপিকটা এখানে কাজ করছে বলো? নর বা নিদার যে দিছে, কি দিছে এখানে? গ্রামারের কোন টপিকটা নিয়ে এখানে আলোচনা করছে দেখি কে পারে। গুড, দিস ইজ ইনভার্সন। সাজিদ দেখা যায় খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছে দেখা যাচ্ছে সি ওর জন্য। ইনভার্সন দিছে, এটা উল্টাই দিছে কিন্তু, নর কিন্তু এখানে অ্যাডভার্ব। তারপরে দেখি ক্লাইমেট শিফটস ডিসরাপ্ট ফার্মিং এন্ড ওয়াইপ আউট, ওয়াইপ আউট মানে বাদ দেওয়া, মুছে যাওয়া, সরে যাওয়া, থাউজেন্ডস অফ স্পিসিস এন্ড অ্যানিমালস এন্ড প্ল্যান্টস ওয়াইপ আউট। তারপর ইন হোয়াট টাইপ অফ হ্যাবিটেট ডাজ আ পোলার বিয়ার রিসাইড, এটা মনে হয় কোথেকে দিচ্ছে, এটা জিকে থেকে নিয়ে আসে। তুন্দা অঞ্চলে পোলার বিয়ার থাকতেছে, এটা ক্লিশে। ক্লিশে মানে হচ্ছে তোমার গতানুগতিক, যেটা বলি আমরা, যেটা বেশি, অনেক বেশি ব্যবহৃত হয়, ক্লিশে। ব্যানাল, যেটা অনেক বেশি ওভার ইউজ, যেটা বলি, তাহলে হচ্ছে ওভার ইউজড এক্সপ্রেশন, ক্লিশে। তো এগুলো শর্ট ফর্ম কিন্তু আসতে পারে, এনবি পড়ে ফেলবা, এনবি, তারপর হচ্ছে আইই, তারপর হচ্ছে ইজি, তো বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা। হ্যাঁ, নোটাবেন, তারপর হচ্ছে আইডি ইডিএস, যেটা বলি এক্সাম্পলি গ্রেসিয়া, এই বিদেশি শব্দের যে শর্ট ফর্ম গুলো, এগুলো গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে এগুলো। তারপর এখানে বাট ফর ইউর কোঅপারেশন, এখানে বাট মানে অ্যাকসেপ্ট, বাট ফর মানে কি অ্যাকসেপ্ট, দুইটা মানে হচ্ছে অ্যাকসেপ্ট, ইউর কোঅপারেশন, তোমার কোঅপারেশন ছাড়া শি উড হ্যাভ ফেইলড,
তো তোমার সাহায্য ছাড়া সে কি করতো, বাট ফর হচ্ছে অ্যাকসেপ্ট, বা সাহায্য ছাড়া বা ছাড়া, তোমার কোপারেশন ছাড়া সে কি করে ফেল করতো আর কি এটা। আচ্ছা, তারপরে দেখি লাস্ট ইয়ার মিস্টার মিজান আর্নড টুয়াইস অ্যাজ মাচ, এগুলো সব গ্রামার থেকে দিচ্ছে, এটা উপার্জনের কথা বলতেছে, তার মানে মানি রিলেটেড, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে মাছ ইউজ করতে হবে এখানে, মোর না, টুয়াইস অ্যাজ মোর, মোর তো কম্পারেটিভ, তো কম্পারেটিভ কেন আসলো এখানে, কম্পারেটিভ নাই তো, টুয়াইস অ্যাজ মাচ তার ভাই থেকে দ্বিগুণ আর কি এটা সেটা। তো প্রোজাইক মানে কিছু অর্ডিনারি, প্রোজাইক মানে হচ্ছে অর্ডিনারি, মানে খুবই সাধারণ, অর্ডিনাল যেটা বলি আমরা, সেটা অর্থ জানা লাগবে। তারপর হচ্ছে সুইট, এটা খুব ভালো বাক্য, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, একটা প্রভাব, অর্থ না তাহলে এটা অ্যান্সারই করা সম্ভব না। দুঃখের প্রয়োজনীয়তা মিষ্টি, এখানে আর কেন হয়েছে বলো তো, আর কেন হয়েছে, দুঃখের প্রয়োজনীয়তা মিষ্টি, দুঃখের প্রয়োজনীয়তা মিষ্টি, আর কেন হয়েছে, দিস ইজ ইনভার্সন, এটা ইনভার্সন, কারণ এখানে সুইট কিন্তু এখানে সাবজেক্ট না, সাবজেক্ট এখানে ইউজেস, ইউজেস কনটেক্সট এখানে এখানে আর আসছে, তাহলে মেন বাক্যটা কেমন ছিল, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, অ্যাকচুয়াল বাক্যটা এরকম ছিল, দুঃখের প্রয়োজনীয়তা মিষ্টি। তারপর ইফ আই ওয়্যার ইউ, বুঝতে পারছো না, দিস ইজ সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনের মধ্যে কি লাগবে, মোডালের পাস থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম থাকবে বা প্রেজেন্ট ফর্ম থাকবে, উড বা, এটাই হবে এখানে, এটা সেকেন্ড কন্ডিশনাল দিচ্ছে এটাতে। তারপরে হোয়াট ইজ সাউন্ড ইজ অ্যাট্রিবিউটেড টু এ লায়ন, এটা এক কথা প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, লায়নের সাউন্ডকে গ্রাউল বলে। ইট ইজ নেসেসারি দ্যাট, কি দিছে এখানে, কোন টপিক দিছে গ্রামারে, তাড়াতাড়ি বলবা। ইট ইজ নেসেসারি দ্যাট শি ফাইন্ড দিছে, শি ফাইন্ড দ্য বুকস, শি ফাইন্ডস হয় নাই এখানে, কেন হয় নাই, কোন টপিক এখানে, ভেরি গুড, সাবজাংটিভ, মনে আছে দেখা যাচ্ছে সাবজাংটিভ, চারটা শর্ত আলোচনা করছিলাম সাবজাংটিভ, আমি টপিকগুলো একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তারপর দেখি ল্যাটিন ওয়ার্ড সিরকা, সিরকা মানে অ্যাবাউট, প্রায়, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি যেটা বলি যে দেখো ল্যাটিন ওয়ার্ড থেকে কিন্তু আসতেছে, দেখো সিরকা অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট। আচ্ছা, তারপরে দেখি আইডেন্টিফাই দ্য পেয়ার অফ ওয়ার্ডস অপোজিট মিনিং, সে অ্যান্টোনিম জানতে, এক্সপান্ড মানে হচ্ছে বাড়া, আর কন্ট্রাস্ট মানে হচ্ছে কমে যাওয়া। তারপর দ্য টিম কন্ডাক্টেড এ অথবা অ্যান, এটা অর্থ জানা লাগবে, exhaustive analysis of the market before launching the new product। আচ্ছা, তারপর এই যে দেখো আবার ওয়ানলি আফটার অ্যাটেন্ডিং, কি দিছে, আবার এখানে ইনভার্সন দিস, মিক্স দেখা যাচ্ছে গ্রামার, আবার এখানে ইনভার্সন। সাবজুডাইস, সাবজুডিস কি বলছে, দ্য কেসেস হুইচ ক্যানট বি ডিসকাস ইন দ্য মিডিয়া, যেটা মিডিয়াতে আলোচনা করা যাবে না যে কেসটা, সাবজুডিস বলা যাচ্ছে, এটা অর্থ জানা লাগবে। এটা কি, এটা গ্রামারে কোন আইটেম দিছে এখানে বলো, গুড, ভেরি গুড, এটা কি দিছে, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, HYPHANATED, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলছে এটাকে। অনেকগুলো যখন একসাথে থাকে তখন সেই অ্যাডজেক্টিভ গুলো কি হবে, সিঙ্গুলার হবে। তো দেখো টেম্পল শব্দ একটা নাউন, তাহলে ম্যাগনিফিসেন্ট একটা অ্যাডজেক্টিভ, এইট অ্যাডজেক্টিভ, সেঞ্চুরি অ্যাডজেক্টিভ, ওল্ড, সব অ্যাডজেক্টিভ, এতগুলো অ্যাডজেক্টিভ একসাথে হাইফেন দ্বারা সেপারেট করা থাকবে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ইউ ক্যান নট মেক ইট প্লুরাল, এখানে প্লুরাল হবে না, এখানে হইছে, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না আননেসেসারিলি, তাহলে ইটস এখানে হাইফেন কই নাই তো, ম্যাগনিফিসেন্ট এইট সেঞ্চুরি ওল্ড টেম্পল এরকম আসছে, এটা কিন্তু হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, টপিকটা ভালো করে পড়ে ওঠে কিন্তু। তারপর দেখি ইউর ফাদার শুড নট পুট সো মাচ প্রেশার অন ইউ, হি মাস্ট নট চুজ ইউর ফ্রেন্ডস ইদার, এখানে কি আসছে বলো, ইদার নিদার কই আসে, এগ্রিমেন্ট, কি এগ্রিমেন্ট, এটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নাকি নেগেটিভ এগ্রিমেন্ট, স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে নটের কথা বসছে, তার মানে দিস ইজ নেগেটিভ এগ্রিমেন্ট। তো নেগেটিভ এগ্রিমেন্টের মধ্যে কি কি থাকে বলো, তিনটা থাকে কিন্তু, কি কি থাকে, আইদার থাকে, তারপর নাইদার থাকে, আর কি থাকে, নট থাকে, কোথায়, নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি তিনটা থাকে, কি কি থাকে, টু থাকতে পারে, সো থাকতে পারে, সো টু, হ্যাঁ অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ এগ্রিমেন্ট। দেখো গ্রামার আইটেম কিন্তু আস্তে 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 আস্তে, সো আসলো এখানে, টু আসলো, অলসোটাও দেয় প্রায় দেখা যাচ্ছে, অলসো। তাহলে এই তিনটা কি, তিনটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর এগুলো মনে রাখবা, পার্সেস পি যদি বলে জিজ্ঞেস করে, সব কিন্তু অ্যাডভার্ব, সব অ্যাডভার্ব এগুলো, এই তিনটাই অ্যাডভার্ব, এখানে এই তিনটা যেগুলো আছে তিনটাও অ্যাডভার্ব, বাকি শেষে আসছে এটা। তাহলে এটা কি হচ্ছে, এটা নেগেটিভ, এটা তোমার নেগেটিভ এগ্রিমেন্ট, দেখছো এখানে ইদার সি নাম্বার এটা হয়েছে। আবার সে দেখতে পাচ্ছি আমি এখানে কি করছে, এটা অন্য একটা সেট, অন্য একটা সেটের আবার এখানে পিন পেন অ্যারো ডিটেকশন দিল, বলতে এখানে পিন পেন অ্যারো ডিটেকশনের সমস্যাটা কোথায়, আমি বেশি দেরি করবো না, যেহেতু একটা সেটের অন্য সেট মোটামুটি প্যারালাল, সমান্তরাল। কি দিছে এখানে বলো, সমস্যাটা কোথায়, হোয়াইল ভার্বালাইজেশন ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ইন এক্সিস্টেন্স, হিউম্যান মেক ইউজ অফ মেনি আদার সিস্টেমস, মেনি দিছে এখানে, আদার্স দিছে, আচ্ছা অন্য কালার দেই, এখানে দেখো আদার্স দিছে, আবার এখানে সিস্টেমস দিছে, সিস্টেমস ঠিক আছে, তাহলে আদার্স কি হবে, হবে না তো, তাহলে সিস্টেমস এন্ড টেকনিক্স হবে, তাহলে মেনি আদার, কারণ আদার এখানে একটা অ্যাডজেক্টিভ, ইউ ক্যানট মেক ইট প্লুরাল, প্লুরাল বানানো যাবে না, তাহলে মেনি আদার সিস্টেম এন্ড সিস্টেমস এন্ড টেকনিক্স, তাহলে এখানে এটার ভুল আছে। তারপরে এখানে দেখছি লুইস ব্রাইলি ডিজাইন্ড এ ফর্ম অফ কমিউনিকেশন, তারপরে এনাবলিং টু কনভে এন্ড প্রিজার্ভ দেয়ার থটস to incorporate a series of dots which were read by the fingertips. So enabling to convey, preserve their thoughts,
থটস ইনকর্পোরেটিং হবে, এটা টু ইনকর্পোরেট না, থটস এনাবেলিং ইনকর্পোরেটিং, কি কি জিনিস বলো তো এখানে আসছে, এটা কি জিনিস? এখানে আইনজি করছি, এখানে আইনজি করছি, কেন করছি? গুড, ভেরি গুড। কি এটা তাহলে? হুম, প্যারালাল, সমান্তরাল। তারপর করিম অলওয়েজ অ্যারাইভস লেটলি হবে, গুড। অ্যারাইভস কি হবে? লেটলি নাই, লেটলি মানে কি শুনে রাখো, লেটলি কি হবে? লেটলি ইকুয়ালস টু রিসেন্টলি, RECENTLY, লেটলি ইকুয়ালস টু রিসেন্টলি। তাহলে এখানে কি হবে? লেট হবে, দেরিতে, মনে রেখো। তাহলে করিম অলওয়েজ অ্যারাইভস লেট, LATE লেট। আচ্ছা দেখি, LATE লেটার এটা কি জিনিস? এক। দুই নাম্বার LATE লেটার এটা কি জিনিস? এক এবং দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? ওই বলবা, এক এবং দুইয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কোনটা চিঠি? আরে LE লিখছি নাকি? এটা ভালো করে বানান খেয়াল করো, LATE বলছি। এল, এটা তো চিঠি। এটা চিঠি বা বর্ণ যেটা বলো। আর এটা কি? এই লেটার, এটা হচ্ছে পরেরটা বা পরের জন, পরের জন বা পরেরটা, দুজনের মধ্যে পরের জন হইলে তখন বলি LATE লেটার, কম্পারেটিভ ফর্ম অফ লেট, লেটের কম্পারেটিভ ফর্ম এটা। আর এই লেটার তো এটা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে পরে। তো এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের ডিগ্রি, আর এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি। ভুলে গেছো সব, অ্যান্সার নাই দেখতে পাচ্ছি এখানে, সব ভুলে গেছো। এরকম ছিল তো, এটা ছিল পজিটিভ, এটা ছিল কম্পারেটিভ, এটা ছিল সুপারলেটিভ। পজিটিভ কি ছিল? পজিটিভ ছিল লেট, LATE লেট। এটা কম্পারেটিভ কি ছিল? LATE লেটার। সুপারলেটিভ কি ছিল? লাস্ট, LAST লাস্ট। এটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করলো এটা। আর এটা কি ছিল? লেট। এটা কি হচ্ছে? LATE লেটার, এটা হচ্ছে লেটেস্ট। আমার তো মনে পড়ে ব্যালেন্স এগুলো দেখাইছি। তাহলে এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। আর এই লেটটা কি? দেরিতে, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে পরে, সবচেয়ে পরে আর কি, এটা সুপারলেটিভ ডিগ্রি এগুলো। এটা কি মনে আছে সবার? লেট, লেটার, লাস্ট, LATE লেটার, আর হচ্ছে LATE। বানানগুলো তাকাও, বানানগুলো ডিফারেন্ট আছে, এখানে ডাবল টি, এখানে একটা টি, ভেরি মাচ ডিফারেন্ট, সেম না। এই তো, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার পক্ষ থেকে ইংলিশ পার্টটা। এখন কাউসার ভাই বাংলা পার্ট নিয়ে ডিসকাস করবেন। আর 23 তারিখে আমাদের কি ক্লাস ছিল? 23 তারিখে আমাদের একটা দেখো, রুটিনটা দেখো, আমাদের যে কি বলে আইকিউ যে ক্লাসটা ছিল, ম্যাথ এবং আইকিউ 23 তারিখ ক্লাস ছিল। এটা 23 তারিখ হবে, এটা একদিনে গিয়ে দিবে গ্রুপে, আমি দিয়ে দিব আর নোটিশ দিয়ে দিব, সো সেটা ফলো করবো। তো দ্যাটস অল ফ্রম মি। এখন কাউসার ভাই আসবেন বাংলা পার্ট নিয়ে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বলো, আছো কেমন সবাই? চলছে কেমন? বাংলাদেশে যে দুইটা ভার্সিটির ক্যাম্পাসের বিষয়ে আমি খুবই অবসেসড। একটা হচ্ছে জাহাঙ্গীরনগর, একটা হচ্ছে চিটাগং বিশ্ববিদ্যালয়। তো সেই চিটাগংয়ের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো আজকে। যারা চান্স পাবা এবং পড়বা, তোমরা আমার কথা মিলাই নিয়ে, বিশ্ববিদ্যালয়টা ক্যাম্পাসের দিক বিবেচনা করলে অনেক ইমোশনাল একটা জায়গা তোমার মনে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলো আমরা শুরু করি, কথা না বাড়াই। আমরা বাংলা নিয়ে কথা বলি। বাংলাতে যে প্রশ্নগুলো আছে, আমি যে তোমাদেরকে বারবার বলতাম যে টেক্সট ভালো করে পড়বা, টেক্সট পড়ার গুরুত্ব কত বেশি সেটা এখন টের পাবা। হারে হারে আমার আলোচনার সাথে সাথে তুমি এগুলোকে বুঝতে পারো, তুমি ফিল করতে পারবা। দেখো, যদি আমরা অ্যানালাইসিস দেখি, এটা তো তুমি পরে পিডিএফ থেকে দেখে নিবা, ভাইয়া কিছু বলবো না। দেখো, গদ্য পদ্য সহপাঠ, গদ্যাংশ পদ্যাংশ দিয়ে দেখো অবস্থা, দেখো মানে ফার্স্ট পার্ট থেকে প্রশ্নের অবস্থা দেখো। এরপরে কবি পরিচিত সাহিত্যকর্ম দেখো, অনেক বড় বড় ফিগার এক একটা। কিন্তু বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানান সম্পর্কিত তথ্য, পদ প্রকরণ, উপসর্গ, সমাস, বাক্য, বাক্য শুদ্ধিকরণ দেখো, এগুলো কম আসছে। সুতরাং এই যে কথাগুলো তোমাদের বলছি, আমি যখন কবি লেখক পরিচিতি পড়াইতাম আর তোমরা নাকি প্রশ্ন করতাম ম্যারাথনে, ভাই এগুলো কি আসবে? আমি বলতাম যেগুলো তোমাদের কাজে লাগবে। দেখো, ঢাবিতেও আসছে, ঢাবিতে এমন এক প্রশ্ন আসছে যেটা বিসিএসে আসে। রবীন্দ্রনাথের কোন লেখার মধ্যে বাংলাদেশের প্রসঙ্গ আসছে? উত্তর ছিল ছিন্নপত্র। তো এই ঘটনা সব জায়গায় ঘটবে, কোথাও বেশি কোথাও কম, শিক্ষণীয় এগুলোর থেকে। হ্যাঁ, তো দেখো আমরা অ্যানালাইসিসটা এখানে দিয়ে রাখছি, তুমি পিডিএফটা দেখে নিও, দেন আমরা কোশ্চেনে চলে গেলাম। মাথামোটা শব্দের বিশেষ অর্থ কোনটি? স্থূলবুদ্ধি। স্থূলবুদ্ধি মানে হচ্ছে এটা বোকাশোকা টাইপের মানুষ। মাথামোটা মানে বোকা বা স্থূলবুদ্ধি। স্থূল মানে তো মোটা, বুঝতেই পারো, মোটা বুদ্ধি। অর্থাৎ মানব কল্যাণের মধ্যে যে কথাটা আছে, জবরদস্তি প্রিয় স্থূলবুদ্ধি মানুষ, তাদের এই মানুষগুলো দিয়েছে সংসার পরিপূর্ণ। ওখান থেকে প্রশ্নটা উল্টা দিক থেকে করে দিছে, স্থূলবুদ্ধি আর ওখানে ওটা দিছে মাথা মোটা। দেখো, সবই টেক্সট। গ্রামার থেকে তুমি পাবা প্রশ্ন, পাবা না এমন না, তবে খুব কম পাবা। মাসে বেশি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায়। দেখো, খেয়াল করো, একটু অবস্থা বুঝো। এরপরে আবার দেখো, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এবার লজ্জার কথা কার কথা? মিচাঁদ। একদম নাটকের শুরুর দিকে আমরা দেখি এটা। এটা কত? 23-24 শিক্ষাবর্ষ, গত বছরের বিয়ের প্রশ্ন। রেইনকোট গল্পটিতে কলেজের জন্য কয়টি লোহার আলমারি কেনা হয়েছিল? 10টি।
আচ্ছা, তারপরে কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন? একদম কবি পরিচিতি থেকে ডিরেক্ট তুলে দিছে প্রশ্নটা, যুক্তরাষ্ট্র। কাঁথা কম্বলটা চুবিয়ে রাখে চলে কি জানি কি হয়, এটা কার উক্তি? এটা হচ্ছে মাসি পিসি থেকে নেয়া এবং উত্তর হচ্ছে পিসির। আচ্ছা, তারপরে আসো, পাকিস্তানের শরীরের কাঁটা কি ছিল? শহীদ মিনার। আফাজ আহমেদ বলছিলেন যে পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার, এই জন্য আর্মি যেখানে গেছে বন্দুক তাক করছে কোন দিকে? শহীদ মিনারের দিকে। জিহ্বা ও তালুর স্পর্শের পরেই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত অর্থাৎ তালব্যধ্বনি, দ্যাট মিন্স জ ছ জ ঝ। এরপরে খেয়াল করো, রম্ভা শব্দের অর্থ কি? রম্ভা মানে কলা, বিলাসী থেকে আসছে প্রশ্নটা। কারণ রম্বার কাঠি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, পরিষ্কার লেখা আছে, খেয়াল করে দেখো। কোথায় খেজুর পাকছে, মানে কোন জায়গা থেকে কি চুরি করা যাবে, স্কুলে যাওয়া আসার পথে এগুলো নিয়ে তাদের মধ্যে প্ল্যান হইতো। রম্ভা হচ্ছে কলা। সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসনের সই জাল করেছিল লুসিংটন, নাটক থেকে হুবহু ইনফরমেশন। পঞ্চস্বর কে নিক্ষেপ করেন? মদন। এটা আসছে অপরিচিতা থেকে। প্রশ্ন করতে পারে ভাইয়া কই থেকে আসছে এটা? এটা আসছে অপরিচিতা থেকে। ওই জায়গায় বলা আছে যে কি পল্লী গীতি শুনতে চাইছি না আধুনিক গান শুনতে চাইছি, টেলর সুইফট না দোয়া লিপা, আমি তো বলি নাই। বলছে এটা গান শোনাও, শোনাইলেই হবে। কিন্তু যদি এখানে বলা হইতো একটা আধুনিক গান শোনাও, তাহলে একটা কথা দিয়ে আবার নির্দিষ্টতা নেওয়া যেত। আমি বললাম একটা আমানো, কোন আমটা না আমি বলি নাই, কাঁচাটা না পাকাটা, ল্যাংড়া না ফজলি। বললাম যে একটা পাকা আমানো, তোর অনেক রকমের আম আছে, তাহলে ওটা নির্দিষ্ট হয়ে যেত। সো এই জায়গায় একটা গান শোনাও, একটা শব্দটা অনির্দিষ্টতা জ্ঞাপক, এটা নির্দিষ্ট হয় নাই। কোন গান আমি তো বলি নাই, সো অনির্দিষ্টতা জ্ঞাপক। এরপরে স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটা? এই যে আমরা গ্রামার পাইলাম এতক্ষণে আইসা, আমরা এখানে দেখলাম যে একটা গান শোনাও, এটা আসছে তোমার আর্টিকেল থেকে, নির্দেশক থেকে। স্মরণ শব্দের উচ্চারণ কোনটা? স্মরণ। আমরা জানি এখানে মফলা থাকার জন্য আনুনাসিক হবে। মফলা মফলা চারটা ফাংশন হয় তোমরা জানো। এক, উচ্চারিত হবে। দুই, উচ্চারিত হবে না। তিন, মফলার জন্য আনুনাসিক হবে। চার, যার সাথে যুক্ত হবে বাবা ম, এটা ডাবল হয়ে যাবে। তোমাদেরকে অসংখ্যবার পড়াইছি, মনে আছে কিনা খেয়াল করো। তাহলে দেখো, সাহিত্য শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে সহিত যুগ্য, এই হচ্ছে সাহিত্য। এরপরে চেঙ্গিস খান কোন জাতির নেতা ছিলেন? মঙ্গল। একটু সিলেবাসের বাইরে থেকে আসছে হালকা করে। এরপরে মৃতের আত্মহত্যা গল্প গ্রন্থের লেখক কে? আবুল ফজল, মানব কল্যাণ থেকে হুবহু। এরপরে হচ্ছে তোমার আনঅ্যানিমাস এর পারিভাষিক শব্দ কি? সর্বসম্মত। এরপরে হচ্ছে তোমার নিচের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা? রবীন্দ্রনাথের জীবনী থেকে আসছে। এরপরে লালসাল উপন্যাসের শুরুতে কোন সড়কের নাম উল্লেখ করা হয়েছে? মতিগঞ্জ, মসজিদ যেখানে বৈষম্য আজাদ দিছিল। কোনটি ভিন্নার্থক শব্দ? বৈশ্যানর, প্রভঞ্জন, কৃষাণু, পাবক, সবগুলোই হচ্ছে তোমার আগুনের সমার্থক শব্দ, কিন্তু প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে বাতাস। এটা আসছে বিরোচন অংশ থেকে। এরপরে একুশের কৃষ্ণচূড়া কি? যন্ত্রণার রং, চেতনার রং, ক্ষোভের রং, চেতনার রং। কবিতা থেকে ডিরেক্ট তুলে দিছে, একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। কাজে নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেন 1917 সালে। বইতেও আছে, প্রিপারেশন বুকেও আছে, সবাই জানো এটা। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রভাত, প্রাকৃত, জগৎ জননী, অন্যয়। প্রভাত। কারণ প্রাদি সমাস আমরা জানি যে তারপরে পরা, তারপরে হচ্ছে অনু, এরকম উপসর্গ থাকবে এবং তার সাথে থাকবে হচ্ছে কৃদন্ত বিশেষ্য, সমান সমান প্রাদি সমাস হবে। তো মানে এখানে প্রকৃষ্ট, আমি লিখলাম প্রকৃষ্ট রূপে ভাত। এই ভাত শব্দের অর্থ হচ্ছে আলোকিত। এই ভাত মানে আবার খাওয়ার ভাত মনে করো না। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। এই ভাতি মানে আলো। তো প্রকৃষ্ট রূপে আলোকিত বা প্রকৃষ্ট রূপে ভাত সমান সমান প্রভাত। এই যে এই সিস্টেম, এই গঠন প্রভাত। আমরা যখন প্রাদি সমাস পড়াই, নর্মালি কমন যে এক্সাম্পল গুলো ইউজ করি, এর মধ্যে প্রভাত, তারপরে প্রগতি, তারপরে প্রবচন, পরিভ্রমণ, এগুলো বলি, খেয়াল করে দেখো। এরপরে কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা, শুশ্রূষা অনেক ভাবে আছে। দেখো, সেবা শুশ্রূষা আমরা বলেছি এটা নিচের দিকে চলে যাবে। যদি শ্বশুর হয়, শ্বশ্রু, গোপদারি উপরের দিকে যাবে। তো সেক্ষেত্রে শুশ্রূষা নিচের দিকে যায়, মানে দীর্ঘকার, বানান থেকে আসছে। এরপরে আটকো পালে যে অর্থে ব্যবহার করে হতভাগ্য, যার ভাগ্য ভালো না। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ডিরেক্ট কবিতার পরে বলা আছে। বেওয়া শব্দের বিপরীত শব্দ সধবা। বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা। কামাখ্যা কোথায়? আসামে। বিলাসী থেকে আসা প্রশ্ন। এরপরে কাজী নজরুল ইসলামের মৃত্যু হয় বাংলা সনের কত তারিখ? 12 ভাদ্র। এরপরে হিউম্যান ডিগনিটির অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে মানব ধর্মের সঙ্গে। ডিরেক্ট মানব কল্যাণ থেকে তোলা প্রশ্ন। বিদ্রোহ কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। অগ্নিবীণা থেকে আসছে। মানে বিদ্রোহী তোমার হচ্ছে যে কবিতার যে উৎস আছে, যে সোর্স আছে, ওই জায়গা থেকে হুবহু তুলে দেওয়া প্রশ্ন। এরপরে সৌগাত শব্দের অর্থ কি? উপঢৌকন। সৌগাত মানে হচ্ছে উপঢৌকন, মানে উপহার দেওয়া আর কি, কাউকে খুশি হয়ে। এরপরে আমরা দেখো একটু বিটা একটু কাউন্ট করে আসি, যেহেতু এখানে আমরা ডিতে চলে আসছি মাত্রই, আমরা বিতে একটু যাই, পেছন দিকে ভাইয়া যাবো। আমি সেকেন্ড পেপার গুলো কাউন্ট করি। ওকে, দেখো এখানে সেকেন্ড পেপার আছে কয়টা? একটা। বেওয়া শব্দের অর্থ কি? যদি এটা ফার্স্ট পেপার থেকে রিলেট করা যায়, আমি নিলাম শব্দার্থ হিসেবে যদি নিও। তারপরে হচ্ছে তোমার 2, তারপরে এখান থেকে 3, 4, তারপরে হচ্ছে তোমার আর এখান থেকে আছে কি 5, এটা নিলাম। তারপরে 6 উপরেরটা। এরপরে হচ্ছে এখান থেকে নেওয়া যাচ্ছে না, এখান থেকে এটা 7, এরপরে 8, এরপরে এখান থেকে হলো 9, আর বাদ বাকি যা ছিল সব ছিল ফার্স্ট পেপার। তো ফার্স্ট পেপার কতগুলো? আমরা যদি স্লাইড কাউন্ট করে আসি একটু শুরু থেকে, দুইটা দুইটা করে আছে তো। আসো দেখি, এখান থেকে আমরা আগাইলাম 1, 2, 3, 4, 5, ও এখানে একটা প্রশ্ন ছিল 5, তারপরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13,
14, তারপর হচ্ছে তোমার 15, তারপর 16, এই যে 16 দুগুণে 32, এখন 32-এর মধ্যে 10টা প্রশ্ন ছিল সেকেন্ড পেপার থেকে, আর 22টা প্রশ্ন ছিল হচ্ছে তোমার ফার্স্ট পেপার থেকে। 32 কোশ্চেন, এর মধ্যে ফার্স্ট পেপার থেকে ছিল হচ্ছে কয়টা? 22টা, এবং সেকেন্ড পেপার থেকে ছিল হচ্ছে তোমার 10টা। এখন তোমরা বলো তোমাদের অনুভূতি কি? আসো একটু মিনিট কথা বলি আমরা। কি পড়বা? ফার্স্ট পেপার গুরুত্ব দিয়ে পড়বা না পড়বা না? নাকি এখন সমাজের উপরে সমাজের খুব ছেড়ে দিবা? সেকেন্ড পার্ট তুমি পড়বা, আমি তো নিষেধ করি না পড়তে, কিন্তু কোন জায়গা থেকে প্রশ্ন আসে এরিয়াটা বুঝছো? বানান থেকে আসতেছে, উচ্চারণ থেকে আসতেছে, একটু একটু শব্দার্থ থেকে আসতেছে, বিরোচন, পারিভাষিক, অর্থাৎ কিছুটা মুখস্থ টাইপের পার্ট, যেটা জটিল গ্রামার, যেটা অর্থাৎ ব্যাকরণিক যে ভীতি, এই জায়গা থেকে কিছুটা দেখো দূরে প্রশ্নগুলো, খেয়াল করছো? কিছুটা মুখস্থ টাইপ, তুমি পড়লে পারবা, অথবা তোমার হচ্ছে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, বিরোচনের জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসতেছে। আর ফার্স্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসছে, টপিকও ধরছে, কবি লেখকের পরিচিতিও ধরছে, পাঠ পরিচিতিও ধরছে, খেয়াল করো। 3 জায়গা 4 জায়গা মিলে টপিক থেকে আসতেছে প্রশ্ন, এমন না যা টপিকের ভিতর থেকে আসছে। কবি লেখকের পরিচিতিও ধরছে, আবার টপিকের ভেতর থেকেও প্রশ্ন করছে, পাঠ পরিচিতি থেকে প্রশ্ন উঠাই দিছে। ওই যে পূর্বাশা পত্রিকা কি বুঝাইছে, শব্দার্থ। দ্যাট মিনস ফার্স্ট পেপারের টপিকগুলো যেগুলো আছে একদম 360 সমস্ত দিক থেকে তোমাকে কভার করে পড়া লাগবে। তোমরা আমার কথাগুলো বুঝছো কিনা একটু এখানে রেসপন্স করে দাও। প্রশ্ন কিন্তু কঠিন না, প্রশ্ন সহজ। যারা পড়ছো এতদিন ধরে, যারা পড়ার উপরে আসো, তারা খালি রিভিশন দিয়ে গেলেই তুমি ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা। কথা কি বুঝছো কিনা? রেসপন্স করো তো একটু, হুড়মুড় করে জানাই দাও, ইয়েস অর নো। এই বাচ্চা কাচ্চা, ওকে বৈশাখী। আচ্ছা, তারপরে আসো আমরা এবার ডিতে যাই, এটা একটু মাথায় রাখো আর কি ক্যালকুলেশনটা। আসো, এখানে ডি শুরু হয়েছে 23-24। আমরা বলছি বিদ্রোহ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা, এটা স্টুডেন্ট মাত্র জানে। অগ্নিবীণা, এটা হচ্ছে দ্বিতীয় কবিতা। প্রথম কবিতার নাম আমরা জানি প্রলয় উল্লাস। এরপর সৌগাত মানে উপহার, বুপু ঠৌকন। এরপরে আসো স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়লো? ক্যামেরা। বলছিল যে ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইলো, আমি খেয়ালই করিলাম না। মানে কল্যাণী যখন বলছে এই গাড়িতে আসেন জায়গা আছে, তারপরে বেহুশ দৌড়ে উঠে পড়ছে। অপরিচিত গল্পের নায়কে পণ্ডিত মশাই কোন ফলের সঙ্গে তুলনা করেছেন? মাকাল ফল, শিমুল ফুল, দেখতে সুন্দর কিন্তু কাজের না। আর আমি বলি লাল মুলা। বুঝতে পারছো কথাটা? তারপরে আসো রেনকোট গল্পে ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে কি বুঝিয়েছেন? শহীদ মিনার। ওই প্রশ্ন এই জায়গায় বিটটা ডিতে রিপিট হয়ে গেছে, খেয়াল করতে দেখছো? এই প্রশ্ন কিন্তু আমরা বিতে পড়ে আসছি। মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম উক্তির কোন রচনার অন্তর্গত? আমার পথ, ডিরেক্ট আমার পথ, ভিতর থেকে আসছে। 14 লাইন 14 অক্ষর মানে সনেট, মানে হচ্ছে সনেট। আমরা প্রত্যেকে জানি যে সনেট কি। 14 লাইন, প্রতি লাইনে একটা করে মাত্রা, মানে এক একটা অক্ষরকে একটা মাত্রা ধরা হয়। এরপরে 14 লাইন 2 ভাগে বিভক্ত থাকে, অষ্টক শতক। প্রথম 8 লাইনকে অষ্টক বলে, পরের 6 লাইনকে শতক বা ষষ্ঠক বলে। 8 লাইনে ভাবের প্রবর্তনা, পরের 6 লাইনে ভাবের পরিণতি। এই টোটাল যে স্ট্রাকচারটা, সেটাকে বলা হয় সনেট। লাল সালুতে মোহাম্মদনগর ছাড়া আর কোন গ্রামের উল্লেখ রয়েছে? আওয়ালপুর। এক পিসাব গাছ ওইটা পড়ছিল না? আওয়ালপুরের বীর মনে আছে যে তার মুরিদরা দাবি করছিল যে পিসাব সূর্য আটকায় রাখছে। আসরের নামাজের সময় জোহরের নামাজ পড়ছিল আসরের ওয়াক্তে, তারপর মসজিদ যে আটকাই দিছিল লজিক্যালি, ওই সে পিসাব যে হলো উর্দু ছাড়া কথা কইতো না এবং গাছ ওইটা পড়ছিল, সেই পিসাব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? মুরারিপুর। দেখো জীবনী থেকে আসছে। কোন ধরনের শব্দের নত্য সত্যবিধি প্রযোজ্য হবে না? এটা প্রশ্নটা এখানে একটু ভুল আছে। এটা প্রযোজ্য হবে হলো তৎসম শব্দে, হবে না তদ্ভবতে এবং হবে না বিদেশিতে। 2 জায়গাতেই এটা হয় না। কারণ তোমরা জানো বিদেশি শব্দ আমরা মূর্ধন্য দেই না, স্টুডিওতে আমরা মূর্ধন্য স দেই না, তাই না? সো নত্যবিধি সত্যবিধি প্রযোজ্য হবে না বলছে, তদ্ভবতে হবে না, ডেফিনেটলি হবে না, এবং বিদেশিতে হবে না, শুধু হয় হলো তৎসমতে। তোমরা জানো এটা। সো কোশ্চেনটা একটু ত্রুটিপূর্ণ। এরপরে অরফিয়াসের বাঁশি উপমাটি কার কবিতায় ব্যবহৃত হয়? দুলাভাই কাজী নজরুল। বলছে না বিদ্রোহ কবিতার মধ্যে আমি অরফিয়াসের বাঁশি, নিজেকে বলছি কিনা? বলছে তো। অরফিয়াস যেহেতু মন্ত্র, তোমার যন্ত্র সঙ্গীতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখতো, সে অরফিয়াসের বাঁশুরির কথা বলছে। বাবা রোববার বাড়ি থাকে না, রোববার বাড়ি থাকে না। রোববার কোন কারকে কোন বিভক্তি? যেহেতু রোববার টাইম বুঝেছে, সময়, আমরা জানি সময় যদি বোঝায়, অথবা স্থান যদি বোঝায়, অথবা যদি বিষয় বোঝায়, বৈষয়িক আর কি, সময় স্থান বিষয়, এমন যদি হয় তখন তাকে বলা হয় অধিকরণ কারক। তো রোববার অধিকরণ হয়েছে, বিভক্তি যুক্ত নাই, মানে অধিকরণের শূন্য। দেন বাংলা সর্বর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা কি বোঝাতে? আনুনাসিকতা বা অনুনাসিকতা বা সানুনাসিকতা। অর্থাৎ কোথাও যদি চন্দ্রবিন্দু থাকে আমরা সেখানে নাকের চাপ দিয়ে পড়বো। যেমন তুমি যখন এটাকে পড়বা, যদি এখন আছে যে অবস্থায়, তুমি এটার পড়বা হচ্ছে বাস, আর যখন চন্দ্রবিন্দু দিবা তখন পড়বা হচ্ছে বাঁশ, নাকের চাপ থাকবে। এরপরে এখন যেমন আছে পড়বা চাঁদ, যখন চন্দ্রবিন্দু দিবা তখন হয়ে যাবে চাঁদ, বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই এই হচ্ছে কথা, মনে থাকবে। এখন আবার বলো তাহলে মাথা যে বললেন ভাইয়া, আরে পাগলা, মনে যেহেতু অনুনাসিক বা সানুনাসিক বর্ণ বা নাসিক্য বর্ণ, সুতরাং সেখানে একটা চাপ এমনি চলে আসে। যাক, থাক সে কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। ওখানে পাঠ পরিচিতির মধ্যে পরিষ্কার বলা আছে, মাত্রা বিন্যাস দেওয়া আছে 8-5। শিরশ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি? শিরযুগছেদ, সন্ধি থেকে হুবহু উঠানো। নানার স্কুলে যাতায়াতের পথ কত কোষ ধরে? 4 কোষ। প্রথম লাইনে আছে ফাঁকা 4 কোষ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যার্জন করিতে যায়। আমি একা নই, 10-12 জন, যাহাদের বাড়ি পল্লী গ্রামে, তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। একদম প্রথম লাইন থেকে প্রশ্ন।
এরপরেও যদি কেউ ফার্স্ট পেপার না পড়ে তার কপালে দুঃখ আছে। এরপরে প্রত্যেকে আমরা পরের তরে, এটা কামিনী রায়ের কবিতা থেকে আসছে। তোমরা কামিনী রায়ের সে বিখ্যাত কবিতাটা পড়ছো, পরের কারণে স্বার্থ দিয়া বলে জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও, আপনার লয় বিব্রত রহিত আসে নাই কি হবনি পরে। তারপরে তোমার হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই যে লাইন ওখান থেকে আসছে কামিনী রায়। এরপরে সে তার কোন সমাজ, সংখ্যাবাচক বহুব্রীহি, ডেফিনেটলি যেহেতু এই জায়গায় দ্বিগু সমাস নাই অপশনে, সো দ্বিগুর সাথে তার একটা ভেজাল লাগার কথা ছিল, নাই, সুতরাং তুমি সংখ্যাবাচক বহুব্রী নিতে পারবে। সে শব্দের অর্থ তিন, তিন তারা নির্মিত বাদ্য, এটাকে বলা হয় সেতার বা সেতার, উচ্চারণটা সেতার হয়। নাগরিক কবি উপাধি নিচের কার জন্য প্রযোজ্য? শামসুর রহমান, একদম ডিরেক্ট পরিচিতি থেকে তুলে দিছে। কোন বাক্যটি শুদ্ধ? চোরটি সব মাল সহ, তো সব আবার সহ হয় না, শরীরটা ভুল, কাজটি আবার পুনরায় শুরু করলো, সেই কাজটি আবার পুনরায়, আবার হলে পুনরায় কেমনে হয়, একটা হবে। সবাই সাক্ষরতা দিবসের অঙ্গীকারে একতাবদ্ধ ছিল, এটাই ঠিক। এই সাক্ষরতা মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন হওয়া, আর নিচে বফলা দিলে হয়ে যাবে সিগনেচার, নিজের স্বাক্ষর। এরপরে পোশাক শব্দটি ফার্সি থেকে আসছে, প্রাগৈতিহাসিক মানিকের লেখা। প্রাগৈতিহাসিক শব্দের অর্থ হচ্ছে ইতিহাসের আগে, অনেক প্রাচীন, এমন হলে তারা বলা হয় প্রাগৈতিহাসিক। বিলাসী গল্পের নায়ক সকাল কটার সময় ঘর থেকে স্কুলের উদ্দেশ্যে বের হতো? 8টা, বলাই আছে। এরপরে হচ্ছে বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন। রচনা শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? যশ, বলছে অর্থ যশ লিখলে মানুষ আপনার হই হই রই রই দিবে, এই জন্য লিখেন না। আজকাল তো ফলোয়ার হলে মানুষ লেখক হয়ে যাচ্ছে কত ভাবে। তারপরে কবিতা কে লিখতেছে নিজেও জানে না, তাই না? এই কবিতার পাঠ উদ্ধার করা যারা হচ্ছে পাঠক, মানে তারা পারবে না। কারা পারবে আমি জানি না, পারে হয়তো কেউ না কেউ। তারপরে আসো, তুমি আসবে এবং আমি চলে যাব, এবং আছে যেহেতু ফ্যান বয়েস এন্ড আছে, তাই তো, যোজকের ব্যবহার, সুতরাং যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বনফুল, 15 বছর বয়সে প্রকাশিত। কোনটির ভাষা গঠনে প্রত্যক্ষ ভূমিকা নেই? যকৃৎ, কারণ জিহ্বা ভাষা গঠনে লাগে, ফুসফুসে তুমি হচ্ছে বাতাস জবা করো, তারপরে সেটার মাধ্যমে কথা বলো, তালুর দরকার হয়। যকৃতের কোনো ভূমিকা নাই, কারণ এটা ভাষার জন্য কাজ করে না। যকৃৎ বুঝো তো, আমি যদি ভুল না করে থাকি এটা লিভার। তারপরে হচ্ছে কলমা জানো মিয়া, কে বলে কতু কলমা জানো মিয়া, তোমার দাড়ি কই, সবকিছু বলে মজিদ। এরপরে রেফার এর পারিভাষিক শব্দগুলি নির্দেশ করে দেওয়া। সোনারতরী কবিতায় মহাকালের প্রতীক মাঝি। ওকে, এরপরে হচ্ছে আসো আমরা একটু গুনি, সেকেন্ড পার্ট থেকে কয়টা আসছে, ফার্স্ট পার্ট থেকে কয়টা আসছে। এখানে হচ্ছে তোমার 1 2 3, তারপরে হচ্ছে গিয়ে 4 এবং 5, তারপরে হচ্ছে 6 7 8, তারপরে হলো 9, এরপরে হলো তোমার 10, এরপরে লালসালা অল্পুর 10 এর পরে আর আছে কি? ক্যামেরা নাই। সৌগাত শব্দের অর্থ যদি ধরো বিরোচন থেকে 11, আর নাই, তাহলে এখানে আসছে 11টা। আর প্রশ্ন করে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে 15 অর্থাৎ 30। অর্থাৎ এখানে তোমার হচ্ছে 30টা প্রশ্ন আছে, তার মধ্যে ফার্স্ট পেপার থেকে আসছে হচ্ছে 11টা, আর সেকেন্ড পেপার থেকে তাহলে আসবে হচ্ছে 19টা। এখন আই এম সো সরি, উল্টা লিখে ফেলছি, আই এম সো সরি। এখানে ফার্স্ট পেপার থেকে আসছে হচ্ছে 19টা এবং সেকেন্ড পেপার থেকে আসছে 11টা। তো যাই হোক, 30 হোক 32 হোক 11 হোক 30 হোক, তুমি একটু রেশিওটা হিসাব করো, অলমোস্ট 80% মতো প্রশ্ন আসতেছে ফার্স্ট পেপার থেকে। 100টার মধ্যে 80টা প্রশ্ন, প্রায় 80% বা তার বেশি, শতকরা তোমরা হিসাব করে নিও, আমি তো তোমাদের ধরাই দিলাম আর কি। সো যেটা দাঁড়াইলো বাস্তবতা, সেটা হচ্ছে প্রথম পত্র তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। এটা কাজ করো, ফার্স্ট পার্ট বইটা আবার নেও, মূল বই যেটা, এটা নিয়ে প্রতিটা গদ্য এবং কবিতা সুন্দর করে রিডিং দাও। এরপর প্রশ্ন করবা তাহলে ভাইয়া সিলেবাসের বাইরে পড়বো কিনা, দু একটা প্রশ্ন আসতেছে, খেয়াল করে দেখো। বাংলা নব্য লেখক থেকে আসছে, এর আগে একটা ছিল। তো তুমি নিজের যেটা আছে এখন, যেটা তোমার নির্ধারিত সিলেবাস, এটাকে প্রপারলি রিডিং করে শেষ করো। কবি লেখকের পরিচিতি, তারপরে হচ্ছে তোমার টপিকটা ধরে ধরে, এরপরে শব্দার্থ, পাঠ পরিচিতি, ওই অংশগুলো সবগুলো পুরোটা, ঠিক আছে? এটাকে ভালো মতো শেষ করো সহপাঠ সহ। তারপরে গ্রামারের বিরোচন অংশ যেটা আছে, এটার দিকে নজর দিবা। এটাই হচ্ছে প্রিপারেশন।